আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে স্বাগতম। এর আগের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়, যার শিরোনাম হচ্ছে গতি, সেই অধ্যায়ের 2.6 নম্বর পর্যন্ত আর্টিকেল পড়েছি। এই পর্যন্ত আমরা পদার্থবিজ্ঞানের যে কনসেপ্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এরপরে 2.7 কনসেপ্টে 2.7 যেটা আছে সেখানে গতির বিভিন্ন সমীকরণের প্রতিপাদনগুলো দেখানো আছে। এরপর আমরা সেগুলো নিয়ে পড়াশোনা করব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই সেখানে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেহেতু শুধু সরলরৈখিক গতি নিয়ে আলোচনা করব, তাই গতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা এখন পর্যন্ত যে যে রাশিগুলো কথা বলেছি সেগুলো হচ্ছে কি আদিবেগ। আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে কি বিবেচ্য সময়কালের শুরুতে। আদিবেগ মানে হচ্ছে যে একদম শুরুতেই, জন্মের শুরু এরকম না। বিষয়টা আছে আমরা যেটুকু সময় হিসাব করব সেটাই আদিবেগ। তাহলে একটা গাড়ি এরকম যাচ্ছে, তাহলে আমরা যদি এইটুকু অংশ হিসাব করি তাহলে এটা আদিবেগ হবে, এটা শেষ বেগ হবে। যদি আমরা কি এইটুকু অংশ হিসাব করি তাহলে এটা আদিবেগ হবে, এটা শেষ বেগ হবে। অর্থাৎ আমরা যতটুকু সময় বিবেচনা করব সেই সময়ের শুরুতে আদিবেগ হবে, শেষে শেষ বেগ হবে। অর্থাৎ আদিবেগ এবং শেষ বেগ নির্ভর করবে আমরা কতটুকু সময় নিয়েছি সেটার উপর নির্ভর করে। আমরা যদি এই পুরোটা সময় নেই তাহলে এটা হবে আদিবেগ, এটা হবে শেষ বেগ। আর এটা তো বললাম, ঠিক আছে। তার মানে আমাদের আদিবেগ এবং শেষ বেগ জিনিসটা নির্ভর করবে আমরা কতটুকু সময় নিয়ে আলোচনা করতেছি সেই সময়ের উপর। এই জন্য বলতেছি বিবেচ্য সময়কালের শুরুতে বেগটা হচ্ছে আদিবেগ আর শেষে আছে শেষ বেগ। বিবেচ্য সময়ের শেষে আছে শেষ বেগ। এর মাঝখানে আছে ত্বরণ, বস্তু ত্বরণ নিয়ে পড়লাম আমরা। টি, এই যে সময়, বিবেচ্য সময়, যেটুকু সময় বিবেচনা করা হয়েছে সেটা। আর আছে ওই বিবেচ্য সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে প্রত্যেকটাই কিন্তু বিবেচ্য সময়ে, প্রত্যেকটাই কি এখানে বিবেচ্য সময়। তাহলে সময়টা কি খুবই গুরুত্বপূর্ণ। ত্বরণের কথা যদি বলি তাহলে যেটুকু সময় বিবেচনা করব সেইটুকু সময়েরই ত্বরণ। এখন বাকি সময়ে তার ত্বরণ ওটাও হয়তো ওই রকমও থাকতে পারে, অন্যও থাকতে পারে, বাট এখানে বিবেচ্য সময়টা সবার আগে কি মাথায় রাখতে হবে। তাহলে বিবেচ্য সময়ের শুরুতে বেগ আদিবেগ, শেষে বেগ শেষ বেগ। আর এসটা হচ্ছে কি ওই বিবেচ্য সময়েই কি অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে কি ওই বিবেচ্য সময়েই বস্তুটার ত্বরণ। তবে কিছু কিছু ক্ষেত্রে ত্বরণ পুরো রাস্তা জুড়েই একই হতে পারে, সেক্ষেত্রে কি ওই বিবেচ্য ওই সময়ের জন্য ত্বরণ ওটাই হবে। তো ওটা বোঝা যাবে অঙ্কের ক্ষেত্রে। তো এরপর আমরা দেখি যে ওই সরলরেখা বরাবর এই রাশিগুলোর ধনাত্মক বা ঋণাত্মক মান হতে পারে, কিন্তু অন্য কোনো দিক বরাবর হবে না। তার মানে এখানে আমরা শুধুমাত্র সরলরেখা বরাবরই হিসাব করব। হয় সরলরেখাটা কি হইতে পারে, এদিকে হইতে পারে অথবা উল্টা দিকে হইতে পারে, কিন্তু একই দিক বরাবরই হবে, ভিন্ন ভিন্ন দিকে হবে না। অর্থাৎ এগুলোকে ভেক্টর হিসেবে বিবেচনা না করে শুধু এগুলোর মান নিয়ে আলোচনা করলেই হবে। তাহলে এখানে আমরা কেন ভেক্টর নিয়ে আলোচনা করব, দিক আছে, তার কারণ আমরা এখানে সরলরৈখিক গতি নিয়েই আলোচনা করব। এই জন্য এখানে দিক পরিবর্তনের জায়গাটা আসতেছে না, আমরা শুধুমাত্র মান নিয়েই হিসাব নিকাশ করব। এই বইয়ে ওটাই করা যায়। যাই হোক, এই এরপর হচ্ছে কি এই রাশিগুলোর মাঝে যে সম্পর্ক রয়েছে তার প্রায় সবগুলো এর মাঝে আমরা বের করে ফেলেছি। এস বা অতিক্রান্ত দূরত্ব সম্বন্ধে আলোচনা বাকি রয়ে গেছে। যদি কোনো ত্বরণ না থাকে তাহলে বেগের পরিবর্তন হয় না, তাই আদিবেগ ও শেষ বেগ সমান থাকে। আর অতিক্রান্ত দূরত্ব আছে এস সমান ভি টি। তাহলে সমবেগের ক্ষেত্রে আদিবেগ এবং শেষ বেগ কি থাকে, একই থাকে, তখন এস সমান হয় ভি টি। আর যদি সমত্বরণ থাকে তখন তো আদিবেগ শেষ বেগ একই থাকে না, তখন আদিবেগ ইউ হইলে শেষ বেগ হয় কি ইউ প্লাস এটি হয়। যা থেকে বোঝা যাচ্ছে যে সময়ের সাথে সাথে বেগের পরিবর্তন হয়। পুরো সময়টিকে যদি অনেকগুলো অতি ক্ষুদ্র সমান ভাগে ভাগ করা হয় তাহলে প্রতিটি ক্ষুদ্র সময়কালে অতিক্রান্ত দূরত্ব সমান হয় না, কারণ ত্বরণের দরুন বস্তুকণার বেগ প্রতিনিয়তই পরিবর্তিত হয়, কিন্তু সম্পূর্ণ অতিক্রান্ত দূরত্ব বের করার জন্য এই ভিন্ন ভিন্ন দূরত্বগুলিরই যোগফল প্রয়োজন। এই ধরনের হিসাব নিকাশ করার জন্য ক্যালকুলাস নামক
বিশেষ এক ধরনের গণিত ব্যবহার করা হয়। কিন্তু ত্বরণশীল বস্তু কণাটির ত্বরণ যদি সুষম হয় তাহলে ক্যালকুলাস ব্যবহার না করে অতিক্রান্ত দূরত্ব বের করা সম্ভব। তাহলে যদি অসম ত্বরণ হয়, অর্থাৎ প্রতি মুহূর্তে বেগের পরিবর্তনের হার যদি ভিন্ন ভিন্ন হয়, সেক্ষেত্রে সহজে বের করা যাবে না, ক্যালকুলাস ব্যবহার করতে হবে। কিন্তু যদি সমত্বরণে চলে তাহলে এটাকে বিভিন্ন সূত্র ব্যবহার করে দূরত্বটা সহজে বের করা যাবে। তো খুশির খবর হচ্ছে যে তোমাদের এসএসসিতে এই শুধুমাত্র সমত্বরণ বা ইন্টারমিডিয়েটেও সমত্বরণ নিয়েই শুধুমাত্র হিসাব নিকাশ আছে, অসমত্বরণ নিয়ে নাই। প্রতি মুহূর্তে বেগের পরিবর্তন হচ্ছে বলে আমরা এস সমান ভিটি লিখতে পারছি না, কিন্তু আমরা যদি বস্তু কণার গড় বেগ জানতে পারি তাহলে কিন্তু লিখতে পারি এস সমান ভিটি। তাহলে এখানে ভিটি হচ্ছে কি গড় বেগ। তাহলে এস সমান ভিটি সূত্রটা, এটা সমবেগের জন্য ভিটি লেখা যায়, আবার এটা হচ্ছে গড় বেগ। তাহলে আমরা দূরত্বের দুইটা সমীকরণ লিখতে পারি, একটা হচ্ছে সমবেগ গুণন সময়, আর একটা হচ্ছে কি গড় বেগ। তাহলে গড় বেগ দিয়েও কি করা যায়, এটা শুধুমাত্র কি সমত্বরণের ক্ষেত্রে গড় বেগ দিয়ে করা যায়, গড় বেগ গুণন সময়, এই দুই ভাবেই দূরত্ব বের করা যায়। তাহলে সুষমভাবে ত্বরিত একটি বস্তু কণার ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়কালের গড় বেগ ওই সময়কালের ঠিক মাঝামাঝি সময়ের বেগের সমান। অর্থাৎ যদি একটা বস্তু সমত্বরণে চলে তাহলে তার আদি বেগ এবং শেষ বেগের গড়টাই মেনলি বা মাঝখানের মানটাই হবে তার গড় বেগ। তবে অবশ্যই এটা সুষম বেগের ক্ষেত্রে হইতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি যে ইকুয়েশন গুলো কিভাবে করছে এরা। তাহলে গড় বেগ সমান হবে কি ভি প্লাস ইউ প্লাস ভি বাই টি। তো গড় বেগকে অনেক সময় ভি বার দ্বারা প্রকাশ করা হয়, এখানে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করছে। তাহলে গড় বেগ হবে আদি বেগ প্লাস শেষ বেগ ডিভাইডেড বাই 2 গাণিতিক গড়। তাহলে ওই যে সূত্র, ওই সূত্রের মানটা বসাই দিয়েছে। তাহলে একটু আগে আমরা কি বললাম, এস সমান ভি, আমি গড় বেগকে বার দ্বারা প্রকাশ করতেছি, তাহলে ভি বার বাই টি। তাহলে ভি বার সমান হচ্ছে কি ভি বার সমান হচ্ছে ইউ প্লাস ভি বাই টি। তাহলে আমরা এখানে কি এই যে ভি এর মান এখানে কি বসিয়ে দিছি, ভি সমান কি আমরা একটা আগে করছি ইউ প্লাস এটি, এই মানটা এখানে কি বসিয়ে দিয়ে পেয়েছে গড় বেগ সমান হচ্ছে ইউ প্লাস হাফ এটি। তাহলে এটা অনেক সময় এমসিকিউতে আসতে পারে যে গড় বেগ সমান ত্বরণ যখন থাকবে তখন গড় বেগ কত হবে, যখন ত্বরণ থাকবে তখন গড় বেগ হবে ইউ প্লাস হাফ এটি। গড় বেগ কত, ইউ প্লাস হাফ এ টি। তো তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে, অতিক্রান্ত দূরত্ব এস সমান গড় বেগ ইন্টু টি। তাহলে গড় বেগ ইন্টু টি যদি হয় তাহলে গড় বেগের মান এখানে পাওয়া গেছে ইউ প্লাস হাফ এটি। সেই মানটা এখানে যদি বসিয়ে দিয়ে গুণ করা হয় তাহলে টি, আমরা জানি যে এগুলো গুণের ক্ষেত্রে এই টি কি এর সাথেও গুণ হবে, এই টি এর সাথেও গুণ হবে, দুইটা রাশি আছে যোগ। তাহলে ইউ আর টি গুণ করলে হবে ইউটি, আর হাফ এটি আর টি গুণ করলে হবে হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে সমতরণে চলা বস্তুর যে অতিক্রান্ত দূরত্ব তার একটা সূত্র পাওয়া গেল, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। এরপর যদি আমরা পড়ি, এখন পর্যন্ত আমরা যে গতির সমীকরণগুলো বের করছি তার প্রত্যেকটিতে সময় বা টি আছে, সময় বা টি আছে। কি কি সূত্র আমরা পড়ছি, এস সমান কি করছি সমবেগের জন্য ভিটি, আর গড় বেগের জন্য গড় বেগ ইন্টু টি। এবার ভি সমান পড়ছি কি ইউ প্লাস এটি, শেষে একটা বললাম এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এই যে সূত্রগুলো আমরা প্রত্যেকটাতেই টি আছে। এখন ওরা বলছে আমরা ইচ্ছা করলে এই সমীকরণগুলো ব্যবহার করে একটা সমীকরণ বের করতে পারি যেখানে টি নেই। সেটা কিভাবে করছে, তাহলে ভি স্কোয়ার সমান ইউ প্লাস এ টি উভয় দিকে স্কোয়ার করা হয়েছে। কি করছে এখানে, উভয় দিকেই স্কোয়ার করছে। তাহলে এদিকেও স্কোয়ার করছে, এদিকেও কি করছে স্কোয়ার করছে। তাহলে ভি স্কোয়ার সমান ইউ প্লাস এ টি স্কোয়ার। তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসাইছে, এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি
এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে এটা হচ্ছে এ, আর এ টিটা হচ্ছে কি বি। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার, 2ab, 2a মানে হচ্ছে এ, আর বি মানে হচ্ছে এটি। তাহলে 2ab প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার টি স্কোয়ার। তাহলে বি মানে কি এটি, তাহলে এ টির উপর স্কোয়ার, এটির উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার টি স্কোয়ার হবে। তাহলে এটাকে হিসাব করলে কি আছে, ইউ স্কোয়ার প্লাস 2a কমন নিচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে ওরা কি করছে, কমন নিয়েছে। এখান থেকে কমন নিয়েছে কত, 2a। এখানে 2u আছে, আর এখানে a আছে, a স্কোয়ার আছে, t স্কোয়ার আছে। তাহলে কমন কি যাবে, a আর t কমন যাবে। তো এরা t কমন নেয়নি, শুধু কমন নিয়েছে 2 আর a। 2a যদি কমন নেই তাহলে এখানে হিসাবটা দেখো, কমন নিয়েছে কি 2a। 2a কমন নিলে এখানে কি থাকবে, ইউ থাকবে আর টি থাকবে। আমরা সাধারণত যেটা কমন নেই সেটা দিয়ে এটাকে ভাগ করি। 2u a t ডিভাইডেড বাই টোয়াইস a। তাহলে a কাটা 2 কাটা, তাহলে থাকবে কি ইউ আর টি। কিন্তু এটা থেকে যদি 2a কমন নেই তাহলে a স্কোয়ার টি স্কোয়ার কমন নিয়েছে কি টোয়াইস a। তাহলে টোয়াইস a দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি থাকবে, এই a আর a স্কোয়ার কেটে যাবে। তাহলে উপরে থাকবে কি a টি স্কোয়ার ডিভাইডেড বাই 2। তো এটাকে আমরা লিখতে পারি কি হাফ a টি স্কোয়ার। তাহলে এই যে এটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রটাকে নিয়ে আসার জন্য কিন্তু এভাবে করছে। এটাকে এইভাবে না করে আরো ইজিলি করা যায়, যেটা আমি আমার লেটস ট্রাই অ্যাগেন এই চ্যানেলে দেখিয়েছি, এটা আরো সহজ ভাবে। তো তাহলে সূত্রটা কি আসলো, তাহলে ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ, আর এই সূত্রটা একটু আগেই আমরা পড়ছি, সেটা হচ্ছে কি এই যেটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান হচ্ছে এস। তাহলে হলো ই স্কোয়ার প্লাস 2a s। তাহলে এটার মান হলো কি, এই জিনিসটার মান হলো এস। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a, আর এই পুরো জিনিসটা আছে কি এস। তাহলে এইভাবে সূত্রটা হলো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a s। তাহলে এই সূত্রে কিন্তু টি নাই, এইরকম করে নতুন একটা সূত্র এখানে নিয়ে আসলাম। তাহলে এই সমীকরণটি দেখতে অন্য সমীকরণের মতো হলেও এর মাঝে কিছু চমকপ্রদ পদার্থবিজ্ঞান লুকিয়ে আছে, যেটা আমরা চতুর্থ অধ্যায়ে দেখাবো। তো যাই হোক, আমরা চতুর্থ অধ্যায় যখন পড়বো তখন দেখব। তো এখন বলছে একটা প্রশ্ন, একটা গাড়ি, প্রশ্নটা হচ্ছে কি, একটা গাড়ির বেগ স্থির অবস্থা থেকে বেড়ে 1 মিনিটে 60 কিলোমিটার/আওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? তো এখানে অঙ্কটা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে কি বলছে, আমরা সময়ের জন্য মিনিট বা ঘন্টা ব্যবহার না করে এখন থেকে সেকেন্ড, এবং দূরত্বের জন্য মাইল বা কিলোমিটার ব্যবহার না করে মিটার ব্যবহার করতে পারি। তার কারণ হচ্ছে মিটার এবং সেকেন্ড হচ্ছে কি এসআই একক সবসময় কি, তাহলে দৈর্ঘ্যের একক মিটার আর সময়ের একক সেকেন্ড, এটা এসআই একক। তাহলে আমরা সবসময় এই এককগুলোই ব্যবহার করব, কিন্তু অঙ্কে সবসময় অন্য অন্য এককও দেওয়া থাকে। তাহলে এখানে কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, তাহলে এটাকে আমরা কিভাবে মিটার/সেকেন্ড করব। তাহলে মিটার/সেকেন্ড বের করার ওয়েটা হচ্ছে যে আমরা কিলোমিটারকে যদি আমরা মিটার করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তখন আমরা জানি 1 কিলোমিটার সমান কি 1000 মিটার। তাহলে 60 কিলোমিটার সমান হবে 60 গুণন 1000 মিটার। আর এখানে নিচে আছে ঘন্টা, তাহলে 1 ঘন্টা। তাহলে ঘন্টাকে আমরা যদি তার কারণ বেগ সবসময় কি হয়, পার আওয়ার, পার মিনিট, পার সেকেন্ডে, অর্থাৎ 1 ঘন্টায় 1 মিনিট 1 সেকেন্ডে হিসাব করা হয়। তাহলে এখানে 1 ঘন্টা ডেফিনেটলি, তাহলে 1 ঘন্টা সমান হবে 60 গুণন 60 সেকেন্ড। তাহলে 1 ঘন্টা, তখন 1 ঘন্টা সমান হচ্ছে কি 60 মিনিট, আবার 1 মিনিট সমান কি 60 সেকেন্ড, অতএব 60 মিনিট সমান হবে কি 60 গুণন 60 সেকেন্ড। তার মানে 60 মিনিট মানে আবার 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সমান হচ্ছে 60 গুণন 60 সেকেন্ড। তাহলে এইভাবে হিসাব করে তাহলে ক্যালকুলেটর প্লে এটা হবে, কিন্তু আমি একটা শর্টকাট শিখিয়ে দিচ্ছি, সবসময় মাথায় রাখবা। আমাদের দেখো এই যত কিলোমিটার/আওয়ার দেওয়া থাকবে সেটা তো সবসময় এখানে হবে, কিন্তু সবসময় আমাদের মাথায় রাখতে হবে উপরে 1000 দিয়ে গুণ হবে, তখন কিলোমিটারকে মিটার বানাইতে হলে 1000 দিয়ে গুণ করা লাগবে, আর ঘন্টাকে যদি
আমাদের সেকেন্ড করতে হয়, তাহলে 60 গুণ 60 দিয়ে গুণ করলে, অর্থাৎ এখানে 3600, 60 গুণ 60 করলে হয় কত, 3600। তাহলে এই শূন্য এই শূন্য এই দুইটা শূন্য যদি কেটে দেই, তাহলে এখানে আছে 10, এই 10 দিয়ে যদি আমরা 36 কে ভাগ দিই তাহলে 3.6 হয়। তাহলে সবসময় আমাদের কি হবে, উপরে যে মানই থাক না কেন ওইটাকে 3.6 দিয়ে ভাগ করলে কি হবে, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হবে। তাহলে কি দিয়ে ভাগ দিতে হবে, 3.6 দিয়ে ভাগ করলে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হবে। তাহলে ভালো করে বলছি, কিলোমিটার পার আওয়ার, আওয়ার মিনিট না, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড হবে 3.6 দিয়ে ভাগ করলে। তাহলে উপরের প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, তাহলে কাজের সমস্যাটা আছে এরকম যে 60 সেকেন্ডে একটা গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে 6.67 মিটার পার সেকেন্ড গতিতে পৌঁছে গেছে, গাড়িটির ত্বরণ কত। তাহলে আমরা এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, আগে লিখে নেব। তাহলে এখানে আদি বেগ ইউ, তাহলে আদি বেগ কত দেওয়া আছে, আদি বেগ ইউ সমান 0, তাহলে আদি বেগ কি 0, শেষ বেগ আমরা দেখছি কি 66.67, আর সময় দেওয়া আছে আমাদের কি 60 সেকেন্ডে এটা হয়েছে। তার মানে আমরা আগে কি করব, যে যে জিনিসগুলো দেওয়া আছে সেগুলো লিখে নেব আর বের করতে হবে এই। তাহলে মোট হইলো 4টা। আমরা যে সূত্রগুলো পড়ছি প্রত্যেকটা সূত্রেই 4টা করে আছে, একটা করে মিসিং। তাহলে আমরা দেখব যে আমরা 3টা করে মান দেওয়া থাকবে আর একটা বের করতে হবে। তাহলে ওই 3টা এবং যেটা বের করতে হবে 4টা, এই কয়েকটা যে সূত্রে আছে সেই সূত্রে আমরা ব্যবহার করব। তাহলে ইউ এ টি আর ভি আছে, ভি সমান ইউ প্লাস এ টি এই সূত্রে। তাহলে এখানে মান বসাই দিলে আমরা কি পাবো, এ পাবো। তাহলে এখানে কিভাবে পাবো, আমরা যদি এটাকে দেখাই দিই একটু, ভি সমান ইউ প্লাস এ টি, তাহলে ইউ প্লাস এটি সমান হচ্ছে ভি, বা এটি সমান হচ্ছে ভি মাইনাস ইউ, বা এ সমান হচ্ছে ভি মাইনাস ইউ ভাগ টি, তাহলে গুণ হয়ে গেল। অথবা যদি আমাদের টি বের করতে হইতো তাহলে কি হবে, ভি মাইনাস ইউ ভাগ, তখন এ এখানে চলে আসলো। তো দুইটাই দেখাই দিলাম। তো এরপরের অঙ্কে কি বলছে, এরপরের অঙ্কে আছে যে একটা গাড়ি 60 মাইল পার আওয়ার, 60 মাইল পার আওয়ার বেগে চলমান অবস্থায় হঠাৎ তার ইঞ্জিন বন্ধ হয়ে যায়, গাড়িটি থামতে 5 মিনিট সময় নেয়, গাড়িটির মন্দন কত। তাহলে এখানে মন্দন কেন আসলো আলোচনায়, ত্বরণ না বলে, ত্বরণ বলতে পারতাম কিন্তু তারপর আমাদের মাইনাস মান আসতো, তখন আমরা বুঝতাম মন্দন। তাহলে এখানে বেগ আগে বেশি, তারপর গাড়িটা থেমে গেছে, বেগ আস্তে আস্তে কমছে। তাহলে এইখানে অঙ্কটা করার জন্য, তাহলে এখানে কি আছে, মাইল পার আওয়ার আছে আর এখানে মিনিট আছে, তাহলে আমরা সবগুলোকে কি করবো, মিটার আর সেকেন্ড করব। তাহলে আমরা জানি 1 মাইল, তাহলে 1 মাইল, তাহলে 1 মাইল সমান হচ্ছে 1.6 কিলোমিটার। তাহলে তাহলে গাড়িটার ইয়ে আছে কি 1.6 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে 1.6 কিলোমিটার পার আওয়ার না, তাহলে এখানে আছে কি 60 মাইল পার আওয়ার। তাহলে মোট কত হইলো, তাহলে 60 গুণন 1.6, 60 গুণন 1.6 মানে হচ্ছে যতই হোক, তাহলে এটাকে যদি আমরা মিটার, এত কিলোমিটার হলো, তাহলে এত কিলোমিটার পার আওয়ার হলো। তো এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করতে চাই, তাহলে এটাকে আমি যদি আগের মতো করি তাহলে জাস্ট 3.6 দিয়ে ভাগ করব। তাহলে এত কিলোমিটার আসছে, কিলোমিটার পার আওয়ার হয়েছে, তাহলে 3.6 দিয়ে ভাগ দিলে আমাদের কি হবে, মিটার পার সেকেন্ড হবে, অথবা এভাবে করতে পারো। তাহলে এত, তাহলে শেষ, তাহলে আদিবেগ কত আসলো আমাদের এখানে, তাহলে আদিবেগ ইউ সমান আসলো 26.8 মিটার পার সেকেন্ড, আর গাড়ি যেহেতু শেষে থেমে গেছে তাহলে শেষ বেগ হচ্ছে 0। তাহলে নির্দিষ্ট 5 মিনিট, তাহলে সময় নিচ্ছে 5 মিনিট। তাহলে যখন থেকে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়েছে তখন থেকে থামা পর্যন্ত 5 মিনিট। তাহলে গাড়ির ইঞ্জিন বন্ধ হওয়ার মুহূর্তে তার বেগ ছিল কত, 60 কিলোমিটার পার মাইল পার আওয়ার, যেটাকে মিটার পার সেকেন্ডে এটা হয়। আর সময় নিয়ে আছে কত, 5 মিনিট, এবং 5 মিনিট সময় শেষে তার বেগ হয়েছে ভি, তাহলে টি সমান আছে 8। তাহলে এখানে ত্বরণ কত, তাহলে আগের সূত্র অনুযায়ী আমি যেটা দেখাইছি, তাহলে এই যে এটা এ সমান, ওই সেম প্রসেসেই সূত্রটা লিখবো আগে আমরা, ভি সমান ইউ প্লাস এ টি, তারপর এটাকে ভেঙে ভেঙে এ বের করে মান বসিয়ে দিলে ত্বরণের মান এটা, অর্থাৎ গাড়িটির ত্বরণ। এখানে দেখো মন্দন বলছে ওরা, মন্দন না বলে ত্বরণ বললেও আমরা বুঝতাম মন্দন, তারপর এখানে মাইনাস মান এসছে, অবশ্যই মাইনাস মান আসবে মন্দনের ক্ষেত্রে। তাহলে মাইনাস দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কি মন্দন। তারপর এখানে আরেকটা অঙ্ক দিছে যে একটি বুলেট 1.5 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটে একটি দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পেরেছে,
বুলেটের মন্দন কত। তাহলে এখানেও আদিবেগ কত, যেখানে আদিবেগ আছে 1.5 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এখানে কিন্তু সেকেন্ডই আছে, শুধু কিলোমিটারটাকে মিটার করতে হবে। এখানে আবার 3.6 দিয়ে ভুলেও ভাগ দেওয়া যাবে না। কেন? কিলোমিটার পার আওয়ার থাকলে 3.6 দিয়ে ভাগ দিতে হবে, কিন্তু এখানে শুধু কিলোমিটার পার সেকেন্ড আছে, এই জন্য আমরা কিলোমিটারকেই শুধুমাত্র কি করব, মিটার বানাবো। তাহলে 1.5 গুণন 1000 করলেই হবে। তাহলে হবে কত? 150 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তার আদিবেগ কত হবে? আদিবেগ হচ্ছে 150 মিটার পার সেকেন্ড হবে 1500 মিটার পার সেকেন্ড হবে। এরপর যদি আমরা দেখি তাহলে শেষ বেগ গাড়িটা কি হয়েছে, এখন একটা জিনিস বুঝতে হবে, এখানে দেয়ালের মাঝে 10 সেন্টিমিটার ঢুকতে পারছে, তাহলে পারলো না কেন? আর কেন পারলো না? তার মানে সে থেমে গেছে। যাওয়ার ওই 10 সেন্টিমিটার যাওয়ার পর কি হয়েছে, তার বেগ জিরো হয়েছে। বেগ যদি জিরো না হইতো তাহলে সে তো আরো যাইতো। তাহলে 10 সেন্টিমিটার মাত্র ঢুকতে পারছে, তার মানে শেষ বেগ জিরো হয়ে গেছে। আর 10 সেন্টিমিটারটা তাহলে তার কি, তাহলে অতিক্রান্ত দূরত্বটা আছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার আছে কি তার অতিক্রান্ত দূরত্ব। তাহলে মন্দন বের করবো, তাহলে এই, তাহলে দেওয়া আছে ভি এর মান, ইউ এর মান, এস এর মান, এ এর মান। তাহলে এই কয়টা মিলে সূত্র কি? তাহলে আমাদের সবসময় 3টা করে মান দেওয়া থাকবে, একটা দেওয়া থাকবে না। তাহলে যেটা বের করবো সেইটা আর দেওয়া 3টা, এই 4টা মিলে একটা সূত্র আছে। অবশ্যই একটা সূত্র থাকবে। আমরা প্রয়োজনে 4 সূত্রগুলো কি করবো, খাতায় লিখে নেবো। তাহলে এটা সূত্র হচ্ছে এটা, ভি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2a এস। তাহলে এখান থেকে যদি আমরা এ ক্যালকুলেশন করতে চাই তাহলে কিভাবে করবো, আমরা আগে মান না বসিয়ে আমরা কি করব, আগে জিনিসটাকে সাজিয়ে নেবো। তাহলে আমাদের জন্য অঙ্কটা ইজি হবে। ভি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ এস। একইভাবে যদি আমরা করি, তাহলে আমরা যদি কি করি, আমরা যদি এ এর মান বের করবো, তাহলে এ 2as-টাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো, 2as-টাকে এই দিকে নিয়ে আসবো, আর ভিটাকে কোন দিকে নিয়ে যাবো, সরি আমরা প্লাস দিয়েই অঙ্কটা করবো সবসময়। কি দিয়ে অঙ্ক করবো? প্লাস দিয়েই করব। তাহলে এ এর মান আমাদের মাইনাস চলে আসবে। তাহলে এটা এইদিকেই থাক। তাহলে আমরা কি করি, তাহলে এটাকে ইউ স্কোয়ার প্লাস 2as সমান কি ভি স্কোয়ার করলাম। তাহলে 2as সমান কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এ সমান কি হবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s। তাহলে এই জায়গায় এবার আমরা কি করব, এই সূত্রে এবার কি করব, আমরা মান বসিয়ে দেব। এখানে মান বসাইলে কি হবে, তাহলে এ সমান হবে, ভি এর মান তো আমাদের 0, মাইনাস ইউ স্কোয়ার মান কত, 1500 এর উপর কি স্কোয়ার ডিভাইডেড বাই ইউ এর মান 0 ছিল, 0 এর উপর স্কোয়ার 2s। তাহলে 2 গুণন আমাদের সব সময় এস আই এককে নিয়ে যেতে হবে। 10 সেন্টিমিটার মানে 10 ভাগ 100 সমান হবে 0.1, 2 সেন্টিমিটার ছিল, 1 সেন্টিমিটার। তাহলে 0.2 মিটার হবে। তাহলে 2 গুণন 0.1। তাহলে এই জিনিসটা ক্যালকুলেটরে টিপলেই তোমাদের মাইনাস এই মানটা চলে আসবে। এই মানটা মিটার পার সেকেন্ড। তাহলে উত্তরের ক্ষেত্রে যদি আমরা মন্দন বলি তখন আর মাইনাসটা দেওয়ার দরকার নাই, আর যদি বলি ত্বরণ তাহলে মাইনাসটা দেওয়ার দরকার আছে। তাহলে যখন ত্বরণ হবে, যখন মন্দন হবে, বিশেষ করে যখন মন্দন হবে তখন আমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, যদি উত্তরে আমরা মন্দন লিখি তখন মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নাই, কিন্তু যদি আমরা লিখি ত্বরণ কিন্তু জিনিসটা আসলে মন্দন, তখন ত্বরণ লিখে মাইনাস দিতে হবে। তাহলে আমরা এটা বুঝবো মন্দন। এরপর হচ্ছে 2.8 পরন্ত বস্তুর সূত্র, অর্থাৎ একটা বস্তু যখন উপর থেকে পড়বে তখন তার সূত্রগুলো কেমন হবে। আমরা বলেছি যে সমত্বরণের একটি পরিচিত উদাহরণ আছে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ জি, যার প্রভাবে যে কোনো বস্তু উপর থেকে ছেড়ে দিলে এটি ক্রমাগত ত্বরান্বিত বেগে নিচের দিকে নামতে থাকে।
এই ধরনের পরন্ত বস্তু দেখে গ্যালিলিও 3টি সূত্র বের করেন। সূত্রগুলো স্থির অবস্থা থেকে মুক্তভাবে পড়তে থাকা বস্তুর বেলায় ব্যবহার করা যায়। তাহলে গ্যালিলিও কিসের সূত্র দিয়েছেন? মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র, বা মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র কে দিয়েছেন? গ্যালিলিও। কয়টি? 3টি। তাহলে গ্যালিলিও মুক্তভাবে পরন্ত বস্তুর কয়টা সূত্র দিয়েছেন? 3টি সূত্র দিয়েছেন। সেই সূত্রগুলো হচ্ছে, প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান থেকে ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এই যে পরন্ত বস্তু, এখানে হবে কি অনেকগুলো পরন্ত বস্তু। কয়টা পরন্ত বস্তু? অনেকগুলো পরন্ত বস্তু, মানে একাধিক, অনেকগুলো না, মানে সহজ কথায় আমরা বলবো যে একাধিক। কি? একাধিক। একাধিক পরন্ত বস্তুকেও যদি একাধিক বস্তু, অর্থাৎ যদি স্থির অবস্থান থেকে, এই জায়গা থেকে, এটা হাইট আর এটা হচ্ছে ভূমি, তাহলে এই জায়গা থেকে যদি একটা বস্তু, দুইটা বস্তু, তিনটা বস্তু প্রত্যেকেই স্থির আছে, যদি বিনা বাধায় প্রত্যেককেই আমরা কি করি? ফেলাই দেই, তাহলে 1 সেকেন্ডে এই বস্তুটা যতদূর যাবে, এই বস্তুটাও ততদূর যাবে, এই বস্তুটাও ততদূর যাবে। 2 সেকেন্ডে যদি লিখি, তাহলে এই বস্তুটা 2 সেকেন্ডে ততদূর যাবে, এই বস্তুটাও 2 সেকেন্ডে ততদূর যাবে, এই বস্তুটাও 2 সেকেন্ডে ততদূর যাবে। তাহলে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু, এখানে কথাটা লিখতে হবে কি? সকল বস্তু, মানে এখানে একটা বস্তুর জন্য এই সূত্রটা প্রযোজ্য না, এটা অনেকগুলো বস্তুর জন্য প্রযোজ্য। কারণ একটা বস্তু কিন্তু প্রথম 1 সেকেন্ডে যতদূর যাবে, দ্বিতীয় সেকেন্ডে কি তার চেয়ে বেশি যাবে, যেটা পরে আছে। তো এখানে এটা মিসিং। তো সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। এরপর দ্বিতীয়টা হচ্ছে, দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ ভি সমান ভি প্রপোর্শনাল টি। তাহলে এই জিনিসটা কি? স্থির অবস্থান থেকে যখন একটা বস্তু বিনা বাধায় পড়বে, অর্থাৎ কোনো ধরনের বাতাসের বাধা অন্য কোনো কিছু থাকবে না, তখন হবে কি? বেগ বেগ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমরা জানি যখন একটা বস্তু বিনা বাধায় পড়ে, তখন কি তার বেগ 9 মিটার পার সেকেন্ড স্কোয়ার হারে কি বাড়তে থাকে, এটা তার ত্বরণ। তাহলে প্রতি সেকেন্ডে বেগ বাড়বে কত? 9.8 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে তার বেগ ছিল কত? 0। তাহলে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে? 9.8 হবে। 2 সেকেন্ড যদি বলি, তাহলে 2 সেকেন্ড পর কত হবে? যদি বলি 2 সেকেন্ড পর কত হবে? তাহলে আবার 9.8 বাড়বে, তাহলে 9.8 গুণন কি 2, তাই না? 3 সেকেন্ড পর কত হবে? 9.8 গুণন 3। তাহলে যত সেকেন্ড হবে তত গুণ বাড়বে। যে সময়টা তাহলে 2 গুণ আছে, তাহলে বেগও হচ্ছে কি 9.8 এর 2 গুণ। 3 সেকেন্ড হলে 9.8 এর 3 গুণ। তাহলে এই যে সময়ে যত গুণ হয়, বেগও তত গুণ হয়। এই জিনিসটাকেই বলা হয় কি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটা জিনিস যত গুণ হবে, আর একটা জিনিসও তত গুণই হবে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ বেগ সময়টা যত গুণ হবে তত গুণ হবে। তাহলে এই সূত্রটার আরেকটা আছে প্রকাশন। তাহলে আমরা বলতে পারি v1/t1 সমান v2/t2। এমসিকিউর ক্ষেত্রে এই সূত্রটা খুব বেশি কাজে লাগে। তাহলে পরন্ত বস্তুর প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র থেকে যেটা আমরা পেলাম v1/t1 সমান v2/t2। এটা কিভাবে আসলো, এটাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, তাহলে ভি প্রপোর্শনাল টি, তাহলে আমরা জানি ভি উঠাই দিয়ে কি একটা সমানুপাতিক ধ্রুবক যদি বসাই দেই কে টি, তাহলে ভি ডিভাইডেড বাই টি সমান কি কে। কে হচ্ছে একটা কি ধ্রুবক। তাহলে যতগুলো ভি বাই টি নেই না কেন, সবসময় মান কি হবে? সমান হবে। যতগুলোই ভিন্ন ভিন্ন টাইমে যদি আমরা ভিন্ন ভিন্ন বেগ হিসাব করি, তাহলে সবগুলোই কি হবে? সেম হবে। এই জন্য এই সূত্রটা কি আসছে এখানে। এখানে একটু লেখাটা এখানে দাগ আছে, তো তার খারাপ দেখাচ্ছে। তাহলে এই সূত্রটা তোমরা এমসিকিউর জন্য কি মাথায় রাখতে পারো, এমসিকিউতে এটা খুবই কাজে দিবে। এরপর যদি আমরা দেখি তৃতীয় সূত্রটাতে কি বলছে, যে স্থির অবস্থান থেকে, সবগুলো স্থির অবস্থান থেকে শুরু হবে, স্থির অবস্থান থেকে বিনা বাধায়
বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টি। ভি ছিল কি শুধু সময়ের সমানুপাতিক, কিন্তু দূরত্বটা হবে কি সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে এই সূত্রটা যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে কিভাবে সময়ের অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক হয়, তাহলে এটার বাস্তবতাটা যদি আমরা দেখি তাহলে হবে কি, তাহলে সময় আমরা এস সমান কি করছি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এসটা হয়ে যাবে এইচ, আর আদি বেগ 0 ইন্টু টি প্লাস হাফ জি ইন্টু কি টি স্কোয়ার, এটাই তো। তাহলে যদি কি হয়, স্থির অবস্থান হয়, তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে এইচ সমান হবে কি হাফ জি টি স্কোয়ার। তাহলে আমরা এখানে জানি কি হাফ আর জি কি ধ্রুবক, তাহলে এইচ কার সাথে সম্পর্কিত, টি স্কোয়ারের সাথে সম্পর্কিত। তাহলে টি এর মান যদি 2 হয় তাহলে 2 দুগুণে 4 জি/2 হবে, 3 হলে 3 তিরিকে 9 জি/2 হবে, 5 যদি হয় 5 সেকেন্ড যদি হয় তাহলে 5 5 25 ইন্টু জি/2 হবে। তার মানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি সময়ের বর্গের সমানুপাতিক। তো আগেরটাও আমি একভাবে দেখাইছি, ওটাকেও এভাবে দেখাইতে পারতাম আমি দ্বিতীয় সূত্রটাকে। জিটা আমরা ভি সমান কি জানি, ইউ প্লাস জিটি, এর জায়গায় জি লিখলাম। তাহলে ইউ যদি 0 হয় তাহলে ভি সমান কি জিটি, তাহলে জি এর মান তো ধ্রুবক, তাহলে সময়ের মান যদি 1 হয় ওইভাবে দেখাইছি। সময় যদি 1 হয় 1 জি, 2 হলে 2 জি, 3 হলে 3 জি, তাহলে সমানুপাতিক কি টি। তো যাই হোক, আশা করি তোমরা এগুলো দেখতে পাইছো। আমার চ্যানেলে আমি এগুলো আরো বিস্তারিতভাবে আলোচনা করছি, তবে এখানেও আমি চেষ্টা করতেছি আমার সাধ্য মতে। তো যদিও এখানে অনেক লেন্দি হয়ে যাচ্ছে একটা অধ্যায় শেষ করতে, আমরা সমত্বরণের উদাহরণ হিসেবে জি বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের কথা বলছিলাম। তো সমত্বরণ হচ্ছে কি, সমত্বরণের সবচেয়ে পারফেক্ট উদাহরণ হচ্ছে জি। গতি সম্পর্কে আমরা যে সমীকরণগুলো বের করেছি সেগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা পরন্ত বস্তুর গতি বের করতে পারি। অতিক্রান্ত দূরত্বের বেলায় এস ব্যবহার করা হয়েছিল, এবারে নিম্নমুখী অতিক্রান্ত উচ্চতা বোঝানোর জন্য এইচ ব্যবহার করব। ত্বরণের জন্য এ না লিখে জি লিখবো, শুধু এই দুটি হবে পার্থক্য। অর্থাৎ যেহেতু আমরা আগের যে সূত্রগুলো ত্বরণের জন্য প্রতিপাদন করছি, আর অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রেও এটা একটা সমত্বরণ, সেক্ষেত্রে ওই সমস্ত সূত্রই কি একটা বস্তু উপরে উঠা বা একটা বস্তু নিচে নামার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। ওইখানে সরলরৈখিক দূরত্বটাকে এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এখানে সরলরৈখিক দূরত্ব না হয়ে এখানে যেহেতু দূরত্বটা উপর নিচ, সেই জন্য এস কে বলা হবে এইচ, মানে দূরত্বই। আর ওখানে ত্বরণ জেনারেলি ছিল কি এ, আর এখানে অভিকর্ষ ত্বরণ স্পেসিফিক জি। তাহলে একই জিনিস, এটাও ত্বরণ এটাও ত্বরণ। তাহলে ওখানে সরলরৈখিক দূরত্ব এস ছিল আর এখানে খাড়া দূরত্ব এইচ, সেম জিনিস। তাহলে আমরা সেম ওই সূত্রগুলোতে এস এর জায়গায় এইচ, জি এর জায়গায় এর জায়গায় জি বসালে এই সূত্রগুলো পাবো। ইউ প্লাস হাফ জিটি স্কোয়ার, এ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টুয়াইস জি এইচ। তবে এখানে মাথায় রাখতে হবে নিচে নামার ক্ষেত্রে জি পজিটিভ, এই জন্য এখানে প্লাস, আর উপরে ওঠার ক্ষেত্রে জি নেগেটিভ। এই জন্য প্রত্যেকটা সূত্রে তখন আমরা কি বসাইতে পারি, এখানে নেগেটিভ বসাইতে পারি, তখন জি এর মান কত 9.8 বসাবো। আবার যদি আমরা এখানে প্লাস রেখেই অঙ্ক করতে চাই, তখন জি এর মান আমাদের কি বসাইতে হবে -9.8 বসাইতে হবে। তাহলে আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। উপরে ওঠার ক্ষেত্রে হয় সূত্রে মাইনাস দেবো, তখন জি এর মান 9.8 ইনপুট দেবো, অথবা কি করবো আমরা উপরে ওঠার ক্ষেত্রে সূত্রে প্লাসই দেবো আর জি এর মান তখন বসাবো -9.8। তো আমরা এখন এটা পড়ার চেষ্টা করি, এখান থেকে যদি কিছু এমসিকিউ পাই। তাহলে কি বলছে, পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিওর যে 3টি সূত্র আছে সেগুলো আসলে এই সূত্রগুলো ছাড়া আসলে কিছুই না। ওই যে আমি ব্যাখ্যা দিচ্ছি, এই সূত্রগুলো থেকেই প্রথম যে 2টা সূত্র থেকে আমি ব্যাখ্যা করছি। প্রথম সূত্রটি বলছে যে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে যে কোনো বস্তু একই সময়ে নিচে পড়বে, অর্থাৎ এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। এটি আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার সাথে খাপ খায় না। এক টুকরা কাগজ আর একটি ছোট পাথর উপর থেকে ছেড়ে দিলে আমরা দেখি পাথরটি আগে এবং কাগজটি নিচে এসে পড়ে। এটি ঘটে বাতাসের বাধার
কারণে বাতাসহীন একটি টিউবে এরকম পরীক্ষা করা হলে কাগজ এবং পাথর একই সময়ে নিচে এসে পড়বে। পরন্ত বস্তুর সূত্রগুলো থেকে গ্যালিলিওর প্রথম সূত্রটি বোঝা যায়। তার কারণ পরন্ত বস্তুর বেগ বা অতিক্রান্ত উচ্চতার সমীকরণগুলোতে কোথাও বস্তুর ভর নেই এবং ভারী এবং হালকা সব বস্তুর উপরে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সমানভাবে কাজ করে। কাজে সমান সময়ে অর্জিত বেগ এবং অতিক্রান্ত দূরত্ব কি হবে? সমান হয়। তাহলে আমি যেটা বললাম এটাই, এখানে অনেকগুলো বস্তুকে যদি আমরা একসাথে ছেড়ে দেয় তাহলে প্রত্যেকটা বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। কিন্তু বাস্তব কথা হচ্ছে কাগজের টুকরো আর পাথর উপর থেকে ছেড়ে দিলে সেটা তো একসাথে পড়ে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে বাতাসের বাধা। আমরা আগেই বলছি যে সূত্রগুলো প্রতিপাদন করা হচ্ছে মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো যখন আমরা ইউজ করব তখন আমরা আছি মহাশূন্যে, এখানে কোনো ধরনের কি নেই, বাতাস নাই, কোনো ধরনের বাতাসের বাধা, অর্থাৎ এখানে কোনো বাতাসের বাধা নেই। জি আছে, মহাশূন্যে বলা যাবে না, আমরা পৃথিবীতেই আছি, কিন্তু এখানে কোনো বাতাসের বাধা নাই। বাতাসের বাধা যদি না থাকতো তাহলে ডেফিনেটলি কাগজ এবং পাথর একসাথে পড়তো। তাহলে এইখানে একটা প্রশ্ন আসে পরীক্ষায়, আমি এটাকে একটু এখানে আলোচনা করি, আমার চ্যানেলেও আমি এটা আলোচনা করছি। তো কেন দুইটা বস্তু আমরা গ্যালিলিও সূত্রে পড়তেছি, বস্তু দুইটা সমান বস্তু, সবগুলো বস্তু একই সময়ে একই সমান দূরত্ব অতিক্রম করার কথা, কিন্তু কেন তারা একসাথে পড়তেছে না? তার কারণটা হচ্ছে যে আমরা যদি দেখি যে এখানে হিসাবটা করি, তার কারণটা হচ্ছে যে যখন বাতাসের বাধা থাকবে না তখন ভারী বস্তু হোক, বড় বস্তু হোক, ছোট বস্তু হোক, সূত্রগুলোতে ভরের অনুপস্থিতি, সূত্রগুলোতে কি নেই? ভর নাই। অর্থাৎ একটা বস্তু বড় হোক আর ছোট হোক, পৃথিবী কি করবে? পৃথিবী দুইটা বস্তুকে একই ভাবে টানবে। এরও ত্বরণ 9.8 হবে, এরও পয়েন্ট কি হবে? 9.8 হবে। 9.8 হওয়ার ফলে এটা বলের অধ্যায়েও আলোচনা করা আছে, আমি এখানে একটু আলোচনা করি। তাহলে আর যদি বাতাসের বাধা না থাকে তাহলে একই ত্বরণে দুইজনে পড়বে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি এবার কি থাকে? বাতাসের বাধা যদি থাকে, যদি কি হয়? বাতাসের বাধা যদি উপরের দিকে ঠেলে, তাহলে বাতাসের বাধা এর উপরেও যা কাজ করবে, এর উপরেও একই পরিমাণ কাজ করবে। কিন্তু এই যে দুইজনের ত্বরণ সেম হওয়ার সত্ত্বেও এর ওজন কম হওয়ার কারণে, এর ভর কম হওয়ার কারণে, আমরা জানি ওজন সমান কি? ওজন হচ্ছে নিম্নমুখী বল না এনজি। দুইজনের উপর তো জি সমান, কিন্তু ওজন কি হবে? এর কম হবে, কারণ জি সমান হইলেও এম কি? কম। আর এর এম বেশি হওয়ার কারণে এর এম জিটা কি হবে? বেশি হবে। তাহলে এর ওজনটা নিচের দিকে বেশি হবে। যখন বাতাসের বাধা থাকবে না তখন এই ওজনের কোনো কাজ নাই, ওরা নর্মালি জি কারণে নিচে পড়বে। কিন্তু যখন বাতাস বাধা দেওয়া শুরু করবে তখন এই দুইটা বস্তুর ওজন কি হবে? এই বাতাসের বাধাকে অতিক্রম করার চেষ্টা করবে। তো বাতাসের বাধা যেহেতু সমান, কিন্তু এই বস্তুর ওজন কম হওয়ার ফলে কি হবে? এর নিচের দিকে ওজনটা কি হবে? নিচের দিকে যে বল, এটা কম হবে, আর এর বল হবে কি? বেশি। যেমন উদাহরণ হিসাবে এর ওজন যদি হয় 2 কেজি, তাহলে এর হবে কি? 2g। আর এর ওজন যদি হয় 5 কেজি, এর ভর যদি হয় 5 কেজি, তাহলে এর ওজন হবে 5g। আর উপরের বাধা যদি কি হয়? x নিউটন বাধা হয়, তাহলে এ কি হবে? তাহলে এরটার জন্য নিচের দিকে বল কত হবে? 2g - x। আর এটার জন্য কি হবে? 5g - x। এখন বলো দেখি কোনটা বেশি? অবশ্যই 5g - x। তাহলে এর জন্য নিচের দিকে বল হবে কি? 5g - x। আর এর জন্য নিচের দিকে বল হবে কি? 2g - x। এই কারণে কি হবে? এই বস্তুটা আস্তে আস্তে পড়বে আর এই বস্তুটা জোরে পড়বে। তো শুধুমাত্র বাতাসের বাধা যখন থাকবে তখন বস্তুগুলোর ওজন এবং বাতাসের বাধার যে বিয়োগফল, এই বিয়োগফল এইটা যার বেশি হবে সেই বস্তুটা আগে পড়বে। আর যদি বাতাসের বাধা না থাকে সেক্ষেত্রে একসাথেই তারা পড়বে। তো এই ছিল বিষয়। এরপরে আমরা প্রশ্নটাতে যাই। এরপরে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে যে, প্রশ্ন হচ্ছে ক্রিকেটের একজন ভালো পেস বোলার ঘন্টায় 150 কিলোমিটার/আওয়ার বেগে
বল ছুটতে পারে, সে যদি খাড়া উপরের দিকে বলটা ছড়ে বলটা কত উপরে উঠবে। তাহলে এই অঙ্ক যদি আমরা করি তাহলে আমরা আগের মতোই করব। তাহলে এখানে আমরা যদি ওখানে যাওয়ার আগে যদি আমরা এখানে দেখি, তাহলে এখানে দেওয়া আছে কি উপরে যখন ছুটছে তার মানে আদিবেগ। তাহলে ঘটনার শুরু কি ছোড়া থেকে শুরু হয়েছে আর উপরে উঠবে। তাহলে ঘটনা শুরু হয়েছে কোথায়, ছোড়ার পর থেকে হিসাব শুরু হয়েছে, আর শেষ হবে কোথায়, কত উপরে উঠবে। অর্থাৎ আমরা কি করবো, এইখানে ছুটছে আর কত উপরে উঠছে। তাহলে এইটুকু আছে আমাদের কি বিবেচ্য জায়গা, বিবেচ্য সময়। বিবেচ্য সময় তাহলে এখানে এখানকার বেগটা আছে আদিবেগ। তাহলে আদিবেগ কত, 150 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড করি তাহলে 150কে আমরা কি দিয়ে ভাগ দেবো, 3.6 দিয়ে ভাগ দিলে কি হবে, মিটার পার সেকেন্ড হবে। তাহলে এটা 41.6 মিটার পার সেকেন্ড হবে আদিবেগ। এবার কত উপরে উঠবে, কত উপরে উঠবে, তার মানে বস্তুটা একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে কি হবে, অভিকর্ষজ বলের কারণে তার বেগের মান কমতে 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 একটা সময় শূন্য হবে, তখন সে আর উপরে উঠতে পারবে না। ওই জন্য বলা আছে কত উপরে উঠবে, তো সারা জীবন উপরে উঠবেই না, একটা সময় গিয়ে কি হবে, বেগ শূন্য হবে। তার মানে কত সর্বোচ্চ উচ্চতা আমরা বের করতে চাচ্ছি, যে সর্বোচ্চ সে কত দূরে যাইতে পারে। তো সর্বোচ্চ কত দূর যাবে, যেখানে তার বেগ গিয়ে শূন্য হবে সেখানে সেই পর্যন্ত যাইতে পারবে, তারপর সে আর যাইতে পারবে না। তার মানে এখানে শেষ বেগটা হচ্ছে কি শূন্য, আর অতিক্রান্ত দূরত্বটা আছে, তাহলে শেষ বেগ হবে কি, তার শূন্য। আর অতিক্রান্ত দূরত্ব এই যে আমরা বের করব, কিন্তু আমরা কি জানি, উপরে ওঠার ক্ষেত্রে জি এর মান জানি 9.8, উপরে উঠলে -9.8। তাহলে আমরা উপরে যেহেতু উঠতেছে আমরা সূত্রে মাইনাস দেবো, তাহলে জি এর মান 9.8, আর বের করবো আমরা কি এইচ। তাহলে এই কয়েকটা মিলে কি সূত্র, ইউ ভি জি এইচ। তাহলে এইটা সূত্র হচ্ছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, উপরে উঠলে -2জি এইচ। তাহলে এখানে আমরা কি করব, এইচ বের করব। তাহলে আমরা 2gs কে যদি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে +2gh হবে, আর যদি আমরা ওটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যাবে। আর তাহলে জি সমান, তাহলে আমরা যদি এইচ বের করতে চাই তাহলে এইচ সমান হবে কত, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা একটু ভালো করে লিখি, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এইচ সমান কি হবে, ইউ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। তাহলে ভি সমান এখানে কি 0, তাহলে এইচ সমান কি হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি। তাহলে এইখানে কিন্তু একটা কি সূত্র পেয়ে গেলাম আমরা, যে কোনো বস্তুর সর্বোচ্চ, যে কোনো বস্তু ইউ বেগে ছুড়লে সর্বোচ্চ কত উপরে উঠবে তার একটা শর্টকাট সূত্র আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে আদি বেগ যে বেগে ছোড়া হবে ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। এটা সবসময় আমরা এমনি অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই এইভাবে কি ম্যাথোডোলজিক্যালি আগাবো, শেষ বেগের মান 0 ধরে আদি বেগ ধরে এই সূত্র দিয়ে এই প্রসেসে আমরা এইভাবে করব। বাট যখন এমসিকিউ করব তখন আমরা এই সূত্র ব্যবহার করবো সর্বোচ্চ উচ্চতার জন্য, এইচ সমান ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। এইভাবে করে তাহলে এখানে যদি আমরা এবার মান বসাই দিই, মান তাহলে 41.96 এর উপর স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 9.8, তাহলে এটা হবে তার সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইভাবে আমরা এই অঙ্কটা কি করতে পারি, ওরা ঠিক ওভাবেই করছে। এই যে সূত্রটা আসছে এইচ সমান ইউ স্কোয়ার বাই টোয়াইস জি, আমি দেখাই দিলাম। এরপরের প্রশ্নটা হচ্ছে যে পৃথিবীকে ঘিরে মহাকাশযান যখন ঘুরতে থাকে এর দ্রুতি থাকে অনেক বেশি, প্রায় 10 কিলোমিটার পার সেকেন্ড। এরকম গতিতে যদি আকাশের দিকে একটা কামানের গোলা ছুড়ে দেই তাহলে সেটা কত উপরে উঠবে। সেটা একইভাবে সেম সূত্র যে ওরাও আবার আপনার তোমার পুরো ইয়াতে করে নাই, তাহলে ওরাও শুধুমাত্র শর্টকাট দিয়েই করছে। সেটা হচ্ছে এইচ সমান হবে কি এটা ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস ইউ স্কোয়ার ডিভাইড বাই টোয়াইস জি। তাহলে ইউ স্কোয়ার মানে এখানে 10 কিলোমিটার পার সেকেন্ড আছে, তাহলে কিলোমিটার পার সেকেন্ডকে শুধুমাত্র মিটার পার সেকেন্ড বানাই, তার মানে কিলোমিটারকে শুধু 1000 বানাইতে হবে, আর সেকেন্ড তো আছেই।
তো এখানে আবার 3.6 দিয়ে ভাগ করা যাবে না, শুধু কিলোমিটারকে মিটার বানাইতে হবে, তার মানে এখানে সেকেন্ডই আছে। তো ভাগ টোয়াইস এটার উপরে স্কোয়ার, তাহলে এটা হিসাব করলে এটা হবে 5102 কিলোমিটার আছে। তো এখানে বিষয়টা হচ্ছে, তাহলে এখানে তারপর কি বলছে আমরা দেখি। যদিও দেখে মনে হচ্ছে কোথাও কোনো ভুল হয়নি, কিন্তু আসলে উত্তরটা সঠিক নয়। তার কারণ হচ্ছে আমরা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের মান ধরেছি 9.8 মিটার পার সেকেন্ড। পৃথিবীর কাছাকাছি দূরত্বের জন্য এটা সঠিক, কিন্তু যদি পৃথিবী থেকে অনেক উপরে উঠে যাওয়া যায় তাহলে এর মান কমতে থাকবে। যখন আমরা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g এই সমীকরণটি বের করেছি, সেখানে ধরে নিয়েছি জি এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই সমস্যার বেলায় সেটা সত্যি না, তাই আমরা এখন পর্যন্ত যেটুকু শিখেছি সেই বিদ্যা দিয়ে এটা সমাধান করতে পারবো না। না পারলেও খুব একটা ক্ষতি হবে না, কারণ এত তীব্র গতিতে কোনো কিছু ছুরি দিলে বাতাসের সাথে ঘর্ষণের যে তাপ সৃষ্টি হবে সেই তাপে এটা জলে পড়ে শেষ হয়ে যাবে। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, এটা আমরা পড়ছি যে উপরে ছিল যখন মানে জি এর মান 9.8 হয়, এটা কত দূর পর্যন্ত, এটা একটা নির্দিষ্ট পৃথিবীর কাছাকাছি সময়। আমরা জানি যে বা এটা পরবর্তীতে আছে বা ইন্টারমিডিয়েট হয়তো আছে, একটা বস্তু যত উপরে ওঠে তার অভিকর্ষ ত্বরণের মান আস্তে আস্তে কমতে থাকে। তাহলে এখানে প্রায় 5000 কিলোমিটার, তার মানে অনেক দূর। তাহলে এখানে জি এর মান কমতে 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 অনেক কম হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে সবসময় এটা 9.8 হবে না, এটা শুধুমাত্র অল্প বেগ বা অল্প দূরত্বের জন্য 9.8 দেওয়া যাবে, কিন্তু যখন অনেক বেশি বেগ হবে তখন সবসময় 9.8 থাকবে না। মোটামুটি 20, 30, 40, 50 কিলোমিটার বা 100 কিলোমিটার, যাই হোক যতদূর পর্যন্ত বায়ুমণ্ডল আছে মোটামুটি এই পর্যন্ত 9.8টা কি খাটে। এর উপরে গেলে আর 9.8 খাটে না, তখন জি এর মান কমতে থাকে। তখন ডেফিনেটলি এই হাইটের মানগুলো কি হবে, 5000-এর চেয়ে কি হবে, আরো অনেক বেশি হবে। তো তো ওইটা নিয়ে চিন্তার কারণ নাই, পরীক্ষায় এগুলো আসবে না। পরীক্ষায় এমন অঙ্ক দিবে যেটা এই সূত্র দিয়ে হবে, এটা থিওরিটিক্যালি এটা ঠিক আছে, ওই হবে 9.8 আমরা ধরছি। তো যাই হোক, আর এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে কোনো একটা বস্তুকে যদি অনেক বেগে ছুরি দেওয়া হয় তাহলে সেটা কি হবে, বাতাসের সাথে যে ঘর্ষণের যে প্রচন্ড তাপ সৃষ্টি হবে সেই তাপে এটা কি হয়ে যাবে, জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তো তার কারণ যখন একটা বস্তু অনেক জোরে যায় তখন বাতাসের সাথে গিয়ে যার প্রচন্ড ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তো এটা অল্প বেগের ক্ষেত্রে এটা হয় না, তখন বাতাস তো আর অত ইয়া জিনিস না, হালকা জিনিস যেহেতু, এই জন্য অনেক বেশি বেগ হইলে তখন তাপের সৃষ্টি হয়। আর কঠিন পদার্থের ক্ষেত্রে যে ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয় এটা আমরা দেখেছি। তো তাহলে এখানে একটা প্রশ্ন হইতে পারে, তাহলে একটা রকেট যখন উপরে ওঠে তখন এটা জ্বলে যায়, জলে পুড়ে ছাই হয় না কেন? তো এটার জন্য মাঝে মাঝে এটা পুড়ে যায়ও, আর এটা যেন পুড়ে না যায় এটার জন্য কি করা হয়, এক্সট্রা ব্যবস্থা নেওয়া হয়। তো এরপর লেখচিত্রগুলো নিয়ে আলোচনা করছে এরা, সময় এবং দূরত্বের লেখচিত্র থেকে যে কোনো সময়ের বেগ এবং ত্বরণ নির্ণয়। তাহলে এখানে লেখচিত্রে কি বলছে, গতি ও লেখচিত্র আমরা দেখব। তাহলে আমরা আগের অধ্যায়গুলোতে গতির সমীকরণ গুলো বের করেছি এবং অতিক্রান্ত দূরত্ব, বেগ এবং ত্বরণের ভেতর সম্পর্কগুলো বিশ্লেষণ করেছি। এই অধ্যায়ে আমরা একই বিষয়গুলো শুধু লেখচিত্র দিয়ে বিশ্লেষণ করে দেখব। লেখচিত্র দিয়ে বিভিন্ন রাশি বিশ্লেষণ করা হলে আমরা গতির বিভিন্ন রাশি নিয়ে এক ধরনের বাস্তব অনুভূতি পেতে পারি। তাহলে এখানে লেখচিত্র দিয়ে সময়ের সাথে কিভাবে অবস্থানের পরিবর্তন, বেগের পরিবর্তন বা ত্বরণের পরিবর্তন যদিও দেখানো হবে না, তারপর সমত্বরণ নিয়েই সব আলোচনা। তো এগুলো এখানে একটা টেবিল দিয়েছে, এই টেবিলে আমরা দেখতেছি যে যখন সময় শূন্য তখন দূরত্ব শূন্য, তার মানে একটা প্রসঙ্গ কাঠামো আছে। এই প্রসঙ্গ কাঠামো থেকে যখন সময় যখন শুরু হয়েছে তার মানে বস্তুটা তখন কোথায় ছিল, যদি এটা আমাদের প্রসঙ্গ কাঠামো হয় তাহলে প্রথমে সে ছিল কি দূরত্ব 0, তার মানে সে যেখানে ছিল ওইটাই প্রসঙ্গ কাঠামো হিসেবে ধরা হয়েছে। এরপর যখন 1 সেকেন্ড সময় গেছে তখন সে 1 মিটার দূরে গেছে, তার মানে 1 সেকেন্ড পর সে কোথায় গেছে, 1 মিটার দূরে গেছে। 2 সেকেন্ড পর সে
4 মিটার দূরে গেছে। 3 সেকেন্ড পর সে গেছে 9 মিটার। 4 সেকেন্ড পর সে তার দূরত্বটা হয়েছে 16 মিটার। 5 সেকেন্ড পর তার দূরত্ব হয়েছে 25 মিটার। আবার এইখানে আরেকটা গ্রাফ, আরেকটা ছক দিয়েছে, সেখানে বলছে যে যখন সময় শুরু হয়েছে তখন তার দূরত্ব 0, তা ওখানে এসে আছে। এরপর 2 সেকেন্ডে তার দূরত্ব হয়েছে 6 মিটার। 4 সেকেন্ড পর হয়েছে 24 মিটার। 6 সেকেন্ডে হয়েছে 54 মিটার। 8 সেকেন্ডে 56 মিটার দূরত্ব হয়েছে। আর 10 সেকেন্ড পর তার দূরত্ব হয়েছে 150 মিটার। তাহলে দুইটার ক্ষেত্রে কি রকম বিষয়গুলো আমরা একটু ব্যাখ্যা করি। তো এখানে একটা বিষয় একটুখানি উল্লেখ করা দরকার। আমরা যখন অতিক্রান্ত দূরত্ব, বেগ কিংবা ত্বরণ নিয়ে আলোচনা করেছি, আমরা সবসময় একটি আদর্শ পরিবেশ কল্পনা করে নিয়েছি। আমরা ধরে নিয়েছি কোনো ঘর্ষণ নেই এবং একটি বস্তু যখন গতিশীল হয় তখন অন্য কোনোভাবে তার শক্তি ক্ষয় হয় না। বাস্তব জীবনে সেটি ঘটে না। তাই অতিক্রান্ত দূরত্ব, বেগ কিংবা ত্বরণ নিয়ে কোনো সত্যিকার উপাত্ত সংগ্রহ করা খুব সহজ নয়। বাস্তবে এটা যাবে না কেন? তার কারণ বাস্তব জীবনে ঘর্ষণ হয়, বাতাসের ঘর্ষণ হয়, একটা বস্তুর উপর দিয়ে আরেকটা বস্তু গেলে তার ঘর্ষণ হয় এবং শক্তি ক্ষয় হয়। এই জন্য বাস্তব জীবনে আমরা নিউটনের যে সূত্রগুলো বললাম, এই সূত্রগুলোর খুব বেশি বাস্তবতা দেখতে পারবো না। সত্যিকারের পরীক্ষা করার জন্য ল্যাবরেটরিতে এয়ার ট্রাক ব্যবহার করা হয়, যেখানে বাতাসের একটি আস্তরণে একটি বস্তুকে ভাসমান রেখে ঘর্ষণবিহীন অবস্থান তৈরি করার চেষ্টা করা হয়। তো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন মাপার জন্য বৈদ্যুতিক স্পার্ক কিংবা ইলেকট্রনিক সংকেত ব্যবহার করা হয়। আমরা দৈনন্দিন জীবনে সহজে সেরকম উপাত্ত পাবো না। তাই আপাতত আমরা ধরে নেব আমাদের লেখচিত্র ব্যবহার করার জন্য এরকম আদর্শ পরিবেশে কিছু উপাত্ত সংগ্রহ করেছি। সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তনের এরকম দুটি সেট উপাত্ত টেবিল 2.1 দেওয়া হয়েছে। তাহলে এখানে যে জিনিসটা আমরা যদি মাপতে চাই, তাহলে এখানে যেহেতু ঘর্ষণ হয়, এই জন্য ল্যাবরেটরিতে একটা আদর্শ পরিবেশ তৈরি করা হয় যেন কোনো ঘর্ষণ না হয়। যে কোনো বস্তু যদি কোনো রাস্তা দিয়ে যায় বা টেবিলের উপর দিয়ে যায়, যে এইভাবে যদি পরীক্ষা করতে হয়, তাহলে এখানে কি হবে? ঘর্ষণ, বাতাসের ঘর্ষণের কারণে কি হবে? এক্সাক্ট মানগুলো পাওয়া যাবে না। তাই এখানে একটা ঘর্ষণবিহীন তল তৈরি করা হয়। কিভাবে তৈরি করা হয়? এগুলো কৃত্রিম ভাবে। তাহলে এখানে বাতাসের একটা আস্তরণের মাধ্যমে বস্তুকে ভাসমান রেখে ঘর্ষণবিহীন অবস্থা তৈরি করা হয়। অর্থাৎ একটা বস্তু কোনো কঠিন তলের উপর দিয়ে যাবে না, বরং এটা বাতাসের উপর দিয়ে যাবে। তাহলে ঘর্ষণের মানটা অনেক কম হয়ে যাবে। তার মানে বাতাসের উপর ভাসমান থাকলে যে ঘর্ষণ হবে না তা না, হবে, কিন্তু বাতাসের ঘর্ষণ খুবই কম। এই জন্য এটাকে অনেকটা আদর্শ মানের মতো ধরা যেতে পারে। তারপর ওই সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনটা যদি আমরা মাপি, তাহলে এখানে খালি চোখে যদি মাপতে যাই, তাহলে এখানে কি হবে না, এক্সাক্ট মাপগুলো পাওয়া যাবে না। এই জন্য বৈদ্যুতিক স্পার্ক বা ইলেকট্রনিক সংকেত ব্যবহার করা হচ্ছে, যাতে করে এক্সাক্ট লোকেশন গুলো বোঝা যায়। মানে মোট কথা আছে, এখানে লোকেশন এবং টাইম গুলো হিসাব করার জন্য ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়েছে। তখন খালি চোখে এগুলো দেখতে গেলে তোমার সেকেন্ড, অবস্থান, সময়, এগুলোর কি পাওয়া যাবে না, একদম পারফেক্ট মান পাওয়া যাবে না। তখন একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, তাহলে এটা খুব জোরে পড়ে, অনেক স্পিডে পড়ে। এখানে একটা 10 তলা ভবন থেকে একটা বস্তুকে যদি আমরা ছেড়ে দিই, তাহলে এটা প্রতি সেকেন্ডে এক্স্যাক্টলি কোন পজিশনে আছে এটা কখনোই আমরা কি করতে পারবো না, খালি চোখে দেখে নির্ণয় করতে পারবো না। কিন্তু ডিজিটাল ডিভাইস গুলো যদি ব্যবহার করা হয়, তখন এটা করা যাবে। তো এটাই বলছে। তাহলে তাহলে এখানে একটা এমসিকিউ আসতে পারে যে মানে উপাত্তগুলো, মানে আদর্শ উপাত্তগুলো পাওয়ার জন্য ল্যাবরেটরিতে ঘর্ষণবিহীন অবস্থান কিভাবে তৈরি করা হয়। এটা এমসিকিউ অনেক সময় আসতে পারে। সেটা এখানে একটা করা হয় কি, এয়ার ট্রাক ব্যবহার করা হয়, অর্থাৎ একটা বাতাসের মধ্য দিয়ে কোনো বস্তুকে নিয়ে যাওয়া হয় কোনো কঠিন বস্তুর উপর দিয়ে। এইভাবে একটা আদর্শ পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়। এ দেখানো। তারপর বলছে কি, প্রথম সেটটি আমরা এখানে করে দেখাবো, দ্বিতীয় সেটটি নিজে নিজে করবে। তাহলে এখানে কি বলছে ওরা, প্রথমটার ক্ষেত্রে যদি আমরা গ্রাফটা দেখার চেষ্টা করি, তাহলে ওরা কি বলছে, প্রথম সেকেন্ডে ওরা এখানে দেখাইছে যে, আমরা পরেরটা নিজে নিজে দেখার চেষ্টা করব। প্রথমে কি করছে,
দূরত্ব ছিল 1 সেকেন্ডে, এটা 1 সেকেন্ড, প্রত্যেকটা এটা 1 সেকেন্ড, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, এটা 4 সেকেন্ড, এটা হচ্ছে কি 5 সেকেন্ড। তো প্রথম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব যা ছিল এটা ধরছে কত, শূন্য ছিল। প্রথম শূন্য যখন ছিল তখন শূন্য, তারপর ছিল একটা মান, তারপর মানটা কি আস্তে আস্তে বাড়ছে। আমরা যদি এটা এখানে লিখে নেই তাহলে জিরোতে ছিল 0, আর পরেরটার জন্য 0 ছিল, তারপরেরটাতে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে প্রথমে আমরা যদি এগুলো দেখার চেষ্টা করি, আচ্ছা তাহলে আমরা যদি এখানে দেখি যে আমি এখানে মানগুলো লিখে নিয়েছি, তাহলে প্রথম সেকেন্ড প্রথম পাঁচটার জন্য এগুলো, এগুলো না। তো এখানে কি হয়েছে যে প্রথম 1 সেকেন্ডে তার ডিস্টেন্স কত, 1, তার 2 সেকেন্ড পর তার ডিস্টেন্স হয়েছে কত, 4। তো এখানে 2 দিই, এখানে এটা প্রত্যেকটাই 2 একক করি, এইটুকু হচ্ছে কি 2, তাহলে এটা 2 4 6 8 10 এরকম করি, তাহলে এখানে অর্ধেকই, তাহলে এখানে কি অর্ধেক হইলে কি হবে, 1 হবে। তারপরটা হচ্ছে কত, 4, তাহলে 4 মানে 2, তাহলে 2 ঘর, তাহলে এখানে। তারপর হচ্ছে কি 9, তো 9 মানে হচ্ছে কত, 9.5 কে 2 দিয়ে, প্রতি ঘরে 2 আছে, তাহলে কত হবে 4.5, হ্যাঁ 4.5, তাহলে 1 2 3 4, তাহলে 4.5 এরকম করে দেখা গেছে। তাহলে কি এখানে সময়ের সাথে সাথে তার যে দূরত্বের পরিবর্তন, প্রতি ক্ষেত্রে একই হারে কি দূরত্বের পরিবর্তন হয়েছে, না হয় নাই। আমরা যদি দেখি যে প্রথম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব কত, 1, তারপরের সেকেন্ডে 4, তাহলে এখানে 1 হইলেও পরের সেকেন্ডে সে বেড়েছে 3, তারপরের সেকেন্ডে 5 বেড়েছে, তারপরের সেকেন্ডে দূরত্ব বেড়েছে তার কত, মানে সময়ের সমানুপাতিক, এই যে ভি এস সময়ের কি বর্গের সমানুপাতিক, তাহলে এস প্রপোর্শনাল কি টি স্কয়ার হয়েছে প্রতি সেকেন্ডে। প্রথম সেকেন্ডে 1 হলে পরের সেকেন্ডে দেখো 2 দুগুণে 4, সময় 3 গুণ, দূরত্ব 3 3 9 হয়েছে। সময় 4 যখন হয়েছে তখন দূরত্ব কত, 16, সময় যখন 5 তখন দূরত্ব কত, 5 5 25। তাহলে এখানে 100 সময়ের কি হয় নাই, সময়ের সাথে সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হারটা কি একই না। তার মানে আমরা এটা বলতে পারবো কি, সময়ের সাথে সাথে দূরত্ব পরিবর্তনের হার যদি একই হয় তাহলে এটাকে আমরা সমবেগ বলতে পারি, কিন্তু এখানে সমবেগ হয়নি, এটা আস্তে আস্তে গ্রাফটা কিছু উপরে উঠে গেছে। তাহলে যদি দূরত্ব এবং সময়ের গ্রাফ যদি আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় তাহলে আমরা এটাকে বলবো কি, এটা ত্বরণের গ্রাফ, এটা সমবেগের গ্রাফ না। সমবেগের গ্রাফটা কেমন হবে, এই নিচে দেওয়া আছে এরকম হবে। দূরত্ব এবং সময়ের গ্রাফ যখন এরকম খাড়া উপরের দিকে উঠবে তখন এটা সমবেগের গ্রাফ হবে, আর যখন খাড়া এইদিকে আস্তে আস্তে উপরের দিকে উঠবে বা আস্তে আস্তে এরকম নিচের দিকে নামবে তখন এটা হবে ত্বরণের গ্রাফ, এটা হবে কি মন্দনের গ্রাফ। এইবার এসএসসি তে এইখান থেকে প্রশ্ন আসছিল সৃজনশীলে। তারপর এবার এবার এইখানে বেগ বের করে দেখাইছে ওরা, তাহলে এখান থেকে যদি আমরা প্রত্যেকটা পয়েন্টেই বেগ ক্যালকুলেশন করি, তাহলে বেগ কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে তাহলে এখানে বেগের মান কত হবে, তাহলে এখানে দূরত্বের আদি আমরা এইভাবে হিসাব করব। তাহলে বেগ যদি আমরা হিসাব করি তাহলে তার অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই কি সময়, তাহলে প্রথম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তার এই যে 1, তাহলে বেগের মানও কত হবে, তাহলে 1/1 সমান 1। তারপরে তার অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব আছে এখানে 5 - 3 সমান কত, 5 - 3 সমান 2, 2/1 সমান 2। তারপর হবে কত, এখানে 9, আর এখানে আছে এইটা মান কত 9,
এটার মান হচ্ছে কত 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে 5, তাহলে তারপর বেগ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কত 3 মিটার পার সেকেন্ড। এখানে হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড। তারপরে এই মানটা হচ্ছে কত 16। তাহলে এখানে এস বাই টি যদি করি তাহলে এস এর দূরত্বটা কত 9 থেকে 16 বাদ দিলে কত 7, তাহলে 7 মিটার পার সেকেন্ড বেগ এখানে। তাহলে এইখানে কত হবে, তার 1 সেকেন্ডে সেইখানে কত গেছে 25, তাহলে 25 থেকে 16 বাদ দিলে হচ্ছে কত 9, তাহলে 9 মিটার পার সেকেন্ড। তাহলে প্রতি সেকেন্ডে তার তাহলে তাহলে তার বেগ এখানে হলো 1, এখানে 3, এখানে 5, এখানে 7, এখানে 9, তাহলে প্রতি সেকেন্ডে আমরা তার কি বেগটা পেয়ে গেলাম। তাহলে বেগ কিভাবে বের করলাম, তাহলে আমরা দুই পয়েন্টের মাঝখানের দূরত্বকে তার সময় দিয়ে ভাগ করলাম, তখন মাঝখানের সময় তো 1 সেকেন্ডই, ওই জন্য আমরা কি জাস্ট বিয়োগফলটাকেই তার বেগ বললাম, তখন সময় তো 1 সেকেন্ডই দেওয়া আছে। তো এবার যদি গ্রাফ আঁকি আমরা, তাহলে গ্রাফটা হবে কি, তাহলে এখানে কত 1, তারপর এটা কত 3, তারপর এটা 5, তারপর 7, তারপর 9, তাহলে প্রতি সেকেন্ডে বেগের মান কি তাহলে একই হারে বাড়তেছে। কত কত করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। কেন, তার কারণ আমরা বলছি এটা আগেই আমরা বলছি এটা ত্বরণের লেখচিত্র, তার কারণ বেগ বৃদ্ধি পাচ্ছে আস্তে আস্তে, একই হারে বেগ বাড়তেছে না সময়। তাহলে এখানে বেগ 1 থেকে 3, তার মানে বেগ বৃদ্ধি পেয়েছে এখানে কত 2, 3 থেকে 5, এখানে বেগ বৃদ্ধি পেয়েছে কত 2, এখানে 5 থেকে 7, এখানে 2, এখানে 7 থেকে 9, তাহলে এখানেও বেগ বৃদ্ধি পেয়েছে কত 2 করে। তাহলে এই জন্য কি হয়েছে, একই হারে বেগ বৃদ্ধি পেয়েছে। এই জন্য ওই সেম লেখচিত্রটা যখন বেগ ভার্সেস সময় হয়ে গেছে, তখন সমবেগের লেখচিত্র কি হয়, সমত্বরণের লেখচিত্র হয়ে গেছে। এটা এইভাবে বৃদ্ধি পেয়েছে। এখন ওই সেম লেখচিত্রটাকে যদি আমরা ত্বরণের জন্য আঁকি, তাহলে প্রত্যেকটা তাহলে সবসময় তার ত্বরণ কত 2 করেই আছে। তাহলে প্রথম সেকেন্ডে তার ত্বরণ 2, মানে পুরো রাস্তা জুড়েই মেনলি তার বেগ বৃদ্ধির হার কত করে বৃদ্ধি পেয়েছে, আমরা দেখলাম 2 মিটার পার সেকেন্ড করেই বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রত্যেকটা পয়েন্টে তার ত্বরণ কত 2 করেই আছে। তাহলে তার এখানে ত্বরণ কি হবে 2 মিটার পার সেকেন্ড প্রত্যেকটা বিন্দুতেই, তাহলে এটা সমত্বরণ। তাহলে আমরা সমত্বরণ, তাহলে প্রতিটা, তাহলে সমত্বরণের জন্য কয়টা লেখচিত্র পাইলাম, 3টা, বা ত্বরণের জন্য লেখচিত্র পাইলাম 3টা। যখন ত্বরণটা কি হবে এস ভার্সেস টি এর ক্ষেত্রে সমত্বরণের লেখচিত্র হবে কেমন, উপরের দিকে। ভি ভার্সেস টি লেখচিত্রে সমত্বরণের লেখচিত্র হবে এরকম, আর এ ভার্সেস টি তে সমত্বরণের লেখচিত্র হবে কেমন, এইরকম। তাহলে সমত্বরণ কিন্তু 3 ধরনের। তোমার সময়ের সাপেক্ষে যখন দূরত্ব নিয়ে সমত্বরণ দেখানো আছে তখন এইরকম ভাবে হবে, আর যখন বেগের সাথে সময় দেখানো হবে, সময় দেখিয়ে যখন ত্বরণ হিসাব করা হবে তখন একই হারে বাড়তে থাকবে। আর যখন ত্বরণের সাপেক্ষে সময়ের সাপেক্ষে ত্বরণ দেখিয়ে ত্বরণের লেখচিত্র আঁকা হবে, তখন এটা সমত্বরণের ক্ষেত্রে ত্বরণের কোনো পরিবর্তন হবে না, এইরকম হবে। তো এগুলো অনেক সময় এমসিকিউতে আসতে পারে, আমি এটা বোঝানোর চেষ্টা করলাম। তো দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা সেম লেখচিত্রটা দেখার চেষ্টা করি, তাহলে এটা আমরা আমাদের ক্লাসে এরকম লেখচিত্র অনেক দেখাবো। তো এখানে দেখাইতে গেলে এটা অনেক হিজিবিজি হয়ে যাবে, আমরা এখানে দেখাচ্ছি না, আমরা শুধু এখানে বইয়েরটাই বোঝাইলাম, বই পড়বো আমরা। তাহলে এই সারণী বা টেবিলের প্রথম সেটটির উপাত্ত দূরত্ব সময় 2.9 লেখচিত্রে দেখানো হয়েছে। আমাদের উপাত্তগুলো রয়েছে শুধু পূর্ণ সেকেন্ডের জন্য, কিন্তু লেখচিত্রটি আঁকার কারণে আমরা 0 থেকে 5 সেকেন্ডের ভিতরে যে কোনো দুটি দূরত্ব বের করতে পারবো। যেমন 2.5 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব আমরা বের করতে পারবো। তখন আমরা জানি যে এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্রে আমরা ওখান থেকে ত্বরণের মান বের করে ফেলছি, দেখাইছি আমরা যে কোনো টাইম, আর ইউ এর মানও আমরা দেখাইছি। আর যে কোনো সময়ে এই যে 2.5 সেকেন্ড এটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে দূরত্বের মানটা কি আমরা এই ইকুয়েশনে পেয়ে যাব। আবার একইভাবে যে কোনো সময় আমরা কি বেগও বের করতে পারবো। তাহলে কোন সূত্র দিয়ে বেগ বের করতে পারবো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি দিয়ে। যে কোনো সময়ে আমরা কি, তাহলে এ এর মান যেহেতু আমরা বের করিয়ে ফেলছি, এর মান আছে 2,
তাহলে এই সমীকরণে এর মান বসিয়ে দিয়ে আমরা কি করতে পারবো, যে কোনো সময়ে তার বেগ বের করতে পারবো। তাহলে এরপর কি বলছে, যে আমাদের কাছে যদি সময় এবং দূরত্বের একটি লেখচিত্র থাকে তাহলে সেখান থেকে আমরা সহজেই বস্তুটির বেগ বের করতে পারবো। বেগ হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। কাজেই আমরা লেখচিত্র থেকে বস্তুটি 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড এবং 0 মিটার থেকে 1 মিটার দূরত্ব অতিক্রম করেছি। তাহলে এস এর তো এটা পাইলাম, তাহলে আমরা বেগ 2 ভাবে বের করতে পারবো, এটা দিয়ে তো বের করতেই পারবো। সেই সাথে সাথে আমরা কি দুই অবস্থান অর্থাৎ যে কোনো দুই বিন্দুর মাঝখানের দূরত্ব ডিভাইডেড বাই ওই দুই বিন্দুর মাঝখানের সময়কে ভাগ করে আমরা কি করব, বেগ বের করতে পারবো, যেটা আমি ওখানে করে দেখাইছি। মানে অলরেডি আমি এগুলো সব ওখানে করেই দেখিয়েছি। তো কাজেই প্রত্যেকটা এরকম করে আমরা কি প্রত্যেকটা জায়গায় বেগের মান কি বের করতে পারবো, দূরত্বের মানও বের করতে পারবো। আমরা গড় বেগটি 0 থেকে 1 সেকেন্ড সময়ের মাঝামাঝি 0.5 সেকেন্ড বরাবর বসাতে পারি। একইভাবে 1 থেকে 2 সেকেন্ডের ভেতরকার গড় হচ্ছে এইরকম করে। তাহলে 1 থেকে যদি 2 নেই, তাহলে 2 এর ক্ষেত্রে 2 এর উপরে দূরত্ব ছিল, 2 এর ক্ষেত্রে 4 ছিল দূরত্ব, আর 1 ছিল কি 1। আর এগুলো আমি প্রত্যেকটাই দেখিয়েছি করিয়ে। তো যেহেতু করে দেখেছি এগুলো আমি আর এগুলো নিয়ে আলোচনা করতেছি না। তারপর একবার রিডিং করি। এই বেগটি একটি উপাত্ত হিসেবে 1 থেকে 2 সেকেন্ডের মাঝামাঝি 1.5 সেকেন্ড বরাবর বসাতে পারি। একইভাবে আমরা দেখতে পাই 2 এবং 3 সেকেন্ডের মাঝখানের গড় 5 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড, 3 এবং 4 সেকেন্ডের মাঝখানে গড় বেগ 7 মিটার পার সেকেন্ড। এই যে আমি এগুলো হিসাব করে দেখিয়েছি। 4 এবং 5 সেকেন্ডের মাঝখানে গড় বেগ 9 মিটার পার সেকেন্ড। এগুলো আমি হিসাব করে দেখাইছি। সব বিন্দুগুলো গ্রাফ পেপারে বসিয়ে আমরা একটা লেখচিত্র আঁকছি, মোটামুটি একটা সরলরেখা গঠন করে। পরবর্তী লেখচিত্র আমি দেখাইলাম। আমরা শুধু 0.5, 1.5, 2.5, 3.5, 4.5 এ উপাত্তগুলো বসিয়েছি, কিন্তু এই বিন্দুগুলোর ভিতর দিয়ে একটা সরল রেখা টেনে দেওয়ার পর আমরা যে কোনো সময়ের বেগ বের করতে পারবো। 3 সেকেন্ডে বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এখন আমরা লেখচিত্র দেখে কি করতে পারবো, যে কোনো জায়গাতেই বেগ বের করতে পারবো। এইখানে একটা জিনিস যেটা আমি বলি নাই, সেটা হচ্ছে যে এই বেগের মানটা একে না বসিয়ে, এটা হচ্ছে 2, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে 5। তাহলে বেগের যে আমরা মানগুলো এখানে হিসাব করলাম, বেগের মান এখানে হিসাব করছি 3.3 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তো এগুলো 1, 2 এর না বসে একে এবং এটা একে না বসে মাঝখানে বসানো হয়েছে। এই মানটা কোথায়? তাহলে কারণটা হচ্ছে এগুলো তো গড় বেগ 1 সেকেন্ড এবং 2 সেকেন্ডের মাঝখানে কি করবে। কারণ 1 সেকেন্ডকে যদি অনেকগুলো ছোট 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 ভাগে কি করা হয়, ভাগ করা হয়, তাহলে প্রত্যেকটা পয়েন্টে একই রকম বেগ হবে? হবে না। তাহলে আমরা যে বেগটা বের করছি এটা 1 সেকেন্ডেরও আবার কি ওই 1 সেকেন্ডের গড় বেগ বের হয়েছে। এই জন্য ওই মানগুলো 1, 0 এবং 1 এর মাঝখানে 0.5 এ দেওয়া হয়েছে, 1 এবং 2 এর মাঝখানে 1.5 দেওয়া হয়েছে। এই কারণে এগুলো মাঝখানে দেওয়া হয়েছে, এগুলো গড় বেগের কারণে। এরপর 2.9 চিত্রের পরে যে শেষে যে ত্বরণের যে লেখচিত্রটা হয়েছে, সেই লেখচিত্রে বেগ এবং সময় লেখচিত্র আঁকার পর একই পদ্ধতি ব্যবহার করে ওখান থেকে আমরা কি ত্বরণ বের করতে পারবো। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার। বেগ যেহেতু একটি সরল রেখা, তাই এই ক্ষেত্রে যেখানেই ত্বরণ বের করি না কেন আমরা একই মান পাবো। তাহলে যেহেতু একই হারে ত্বরণ পরিবর্তন হয়, তাহলে ওখানে আমি সেখানেও বেগ বের করিয়েও দেখিয়েছি, ত্বরণ বের করিয়ে দেখিয়েছি। তাহলে যে কোনো দুইটা বেগ বিয়োগ করে তার মাঝখানে সময় ছিল 1 সেকেন্ড। আমি এটা ভাগ করে দেখাইছি, প্রত্যেক ক্ষেত্রেই ত্বরণের মান কত হয়েছে, 2 মিটার পার সেকেন্ড করে হয়েছে। অন্য যে কোনো সময়েও এই ত্বরণ বের করলে আমরা একই মান পাবো। 2.09 চিত্রে ত্বরণ এবং সময় লেখচিত্র এটি দেখানো হয়েছে। তো তাহলে আমরা যদি যে কোনো একটা গ্রাফে যে কোনো দুইটা সময় দেওয়া থাকে, তাহলে আমরা ওই দুই সময়ের মধ্যবর্তী যে কোনো সময়ে বা ওই লাইনটাকে যদি আমরা একই হারে সামনে পিছনে টেনে দেই, তাহলে ওই লাইনের যে কোনো পজিশনেই আমরা কি করতে পারবো, মানগুলো বের করতে
পারবো। তো এই অধ্যায় এখানে শেষ। এরপর যেগুলো আছে এগুলো হচ্ছে কি প্র্যাকটিক্যাল। এখানে সৃজনশীল প্রশ্নগুলো আছে, এগুলো যদি আমি একটুখানি বুঝাই দেওয়ার চেষ্টা করি, জাস্ট এগুলো নিয়ে আমি লিখে লিখে করাবো না, জাস্ট বুঝাই দেবো। এখানে কিছু জিনিস আছে, বই আমরা যেহেতু বই পড়তেছি তার মানে বইয়ের প্রত্যেকটা পয়েন্টই আমরা এখানে পড়বো। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে একটা বস্তুর গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি কি সম্ভব কিনা। তাহলে প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। বলছে যে একটা বস্তুর গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয়, এটি কিভাবে সম্ভব। হ্যাঁ, এটি সম্ভব। এটি কিভাবে সম্ভব আমরা যদি দেখি, যে একটা বস্তু কি করলো, পৃথিবী থেকে আমরা কি করলাম উপরের দিকে ছুটলাম, যত উপরে ছুটলাম ছুটতেছে তার উপর কি করছে, ত্বরণ কিন্তু কাজ করতেছে। ত্বরণের কারণে তার আস্তে আস্তে বেগ কমতেছে, প্রতি মুহূর্তেই ত্বরণ তার উপর কি করবে, কাজ করবে। অর্থাৎ তার বেগের মান কি 9.8 মিটার পার সেকেন্ড হারে কমতে থাকবে। কমতে 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 একটা সময় কি হয়ে যাবে, তার বেগ শূন্য যখন হয়ে যাবে, তার মানে কি তার বেগ এখানে শূন্য হয়ে গেল। কিন্তু ত্বরণ কি তার উপর কাজ করা বন্ধ করছে? না, করে নাই। ত্বরণের কারণে এবার কি হবে, সে নিচের দিকে আসা শুরু করবে। তাহলে তাহলে ত্বরণ কিন্তু এই বস্তুটার উপর কি প্রত্যেকটা পয়েন্টেই কি করতেছে, কাজ করতেছে। তাহলে এইরকম একটা পজিশনে যখন তার গতিটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, তাহলে এই জায়গাতে তার বেগটা শূন্য কিন্তু ত্বরণটা কি 9.8 আকারে তার উপর কাজ করতেই আছে। এই কারণে কি 9.8 ত্বরণ থাকার কারণে তার বেগ আস্তে আস্তে কমবে। আর যখনই বেগ কমে যাবে সঙ্গে সঙ্গে ওই ত্বরণের কারণেই সে আবার কি করবে, নিচের দিকে আসা শুরু করবে। তাহলে একটা বস্তুর গতি শূন্য কিন্তু ত্বরণ শূন্য নয় কখন, যখন একটা বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে সেই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, তখন তার বেগ কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, কিন্তু ত্বরণের মান 9.8ই থাকবে। তখন ত্বরণের কারণে সে এবার উল্টো দিকে আসা শুরু করবে। তাহলে এটা সম্ভব। তাহলে এটা তোমরা খাতায় লিখে নিতে পারো, আমি বুঝাইলাম। এরপর আছে বেগের পরিবর্তন হচ্ছে কিন্তু দ্রুতির পরিবর্তন হচ্ছে না। এটা খুবই সম্ভব। তার কারণ হচ্ছে যখন একটা বস্তু কি হবে, সমদ্রুতিতে চলতে থাকবে তখন তার দ্রুতির পরিবর্তন হবে না। তার কারণ কি, তার দ্রুতির মান ঠিক আছে কিন্তু বেগ কি, বেগ পরিবর্তন আছে কিসের কারণে, তার দিক পরিবর্তনের কারণে কি আছে, তার বেগ পরিবর্তন হচ্ছে। তাহলে সমদ্রুতিতে গোলাকার পথে চলা যে কোনো বস্তুর ক্ষেত্রেই বেগের পরিবর্তন হবে কিসের কারণে, দিক পরিবর্তনের কারণে বেগের পরিবর্তন হবে। এটাকে কৌণিক ত্বরণ বলা হয়, কিন্তু দ্রুতির কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাও কি সম্ভব। তাহলে কখন, বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ক্ষেত্রে। তৃতীয়টা হচ্ছে চাঁদে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ পৃথিবীতে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ থেকে 6 গুণ কম। পৃথিবীতে একটা পাথর একটা উচ্চতা থেকে ছেড়ে দিলে সেটি যে বেগে নিচে আঘাত করবে, চাঁদে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে 6 গুণ কম বেগে আঘাত করবে। বাতাসে চাঁদ নেই আর পৃথিবীতে বাতাস নাই, কিন্তু আমরা ধরে নেব তো আসলে কি বাতাস কোথাও নাই। তাহলে এই অঙ্ক করার জন্য, তো এটা আমরা একটু দেখাই, এই ছোট্ট খাতাতেই দেখাই, এই ফাঁকা জায়গাটাতেই দেখাই, সমস্যা নেই। তাহলে পৃথিবীতে যে কোনো একটা উচ্চতা যদি আমরা কি হয়, যে কোনো উচ্চতা এইচ নিয়ে যদি আমরা কি করি, পৃথিবীতে একটা বস্তু ফেলি, তাহলে তার হয় যে কোনো একটা উচ্চতা মনে করো এইচ, তার অভিকর্ষের ত্বরণ কি জি, আর তার আমরা শেষ বেগ বের করবো। আমরা কি বের করবো, শেষ বেগ সমান 8, আর আদি বেগ তো কি আছে, 0ই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা যদি শেষ বেগ বের করি, তাহলে এই কয়েকটা মিলে সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ। তাহলে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার, উপর থেকে ফেলে দেওয়া হবে, তাহলে প্লাস 2g এইচ। তাহলে এখানে ভি এর মান কত হবে, তাহলে এটা হচ্ছে যেহেতু আদি বেগ 0, তাহলে রুট ওভার কি 2g এইচ। তখন পৃথিবীতে কি হবে, রুট ওভার
2gh হবে, তার বেগের মান হবে কি এইটা। এখন চাঁদে যদি, এখন চাঁদে তো তার কি তার জি এর মান কি, চাঁদের ক্ষেত্রে জি সমান কত হবে, জি ডিভাইডেড বাই 6। তাহলে এটা হচ্ছে পৃথিবীর জন্য। এখন চাঁদে যদি একই ইকুয়েশনটা ইউজ করি তাহলে কি হবে, 2g এর মান জি না হয়ে কি হবে, পৃথিবীর জি আছে কত গুণ হবে, 6, এত গুণ এই পরিমাণ হবে। তাহলে ওইখানে যদি আমরা ইকুয়েশনটাকে এটাকে নিয়ে যাই, আগের মতো করার চেষ্টা করি, তাহলে √6টাকে আমরা √1, তাহলে এখানে আমরা যদি করি তাহলে 1/6টাকে যদি আমরা বাইরে নিয়ে আসি, √1/6 ইন্টু √2gh, তাহলে হইল কত, 1/√3 ইন্টু, এটা যদি পৃথিবীতে বেগের মান হয় ইন্টু কি, পৃথিবীতে বেগের মান, তাহলে এটা হচ্ছে vm। তাহলে vm সমান হবে, তাহলে একই উচ্চতা থেকে যদি চাঁদ এবং পৃথিবী একই উচ্চতা থেকে যদি আমরা বস্তুকে ফেলাই দেই, তাহলে দুই ক্ষেত্রেই তাহলে জি এর মান যেহেতু 6 গুণ কম, তাহলে স্বাভাবিকভাবেই এখানে আমাদের মনে আসতে পারে তাহলে শেষ বেগের মানও মনে হয় 6 গুণ কম হবে, কিন্তু না, বেগের মান হবে কি √3 গুণ কম হবে। তাহলে 6 গুণ না, √6 গুণ কম হবে। তার কারণ এটাকে আমরা অন্যভাবেও ব্যাখ্যা করতে পারি। এই সূত্রে আমরা কি পাইলাম, ভি সমান পাইলাম কি √2gh। তাহলে এইচ যদি ফিক্সড হয় তাহলে ভি এখানে কার সমানুপাতিক আছে, √g এর সমানুপাতিক আছে। এইচ যদি নির্দিষ্ট হয় তাহলে ভি সমানুপাতিক কার, √g এর সাথে সমানুপাতিক। তাহলে জি যত গুণ হবে বেগ তত গুণ হবে না, বেগ হবে তার বর্গমূলের সমানুপাতিক। ঠিক আছে, তাহলে জি যদি 9 গুণ হয় তাহলে বেগ 9 গুণ হবে না, বেগ হবে 3 গুণ। একইভাবে বেগ যদি 9 গুণ কম হয় তাহলে দূরত্ব, জি এর মান যদি 9 গুণ কম হয় তাহলে বেগের মানও 9 গুণ কম হবে না, বরং √9 মানে 3 গুণ কম হবে। তো এই জন্যই পৃথিবীর তুলনায় চাঁদে মাধ্যাকর্ষণ ত্বরণ যেহেতু 6 গুণ কম, তাহলে এখানে বেগের মান হবে কি √6 গুণ কম হবে। কত গুণ কম হবে, √6 গুণ কম হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে এর পরের প্রশ্নটা হচ্ছে, গোলাকার পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে তুমি যদি দক্ষিণ দিকে 1 কিলোমিটার যাও, তারপর পূর্ব দিকে 1 কিলোমিটার যাও, তারপর উত্তর দিকে 1 কিলোমিটার যাও, তাহলে আগের জায়গায় ফিরে আসবে। তাহলে প্রশ্নটা কেমন না, সমতল জায়গায় যদি আমরা যদি এইরকম করি, এটা যদি কি হয়, আমরা যদি এইভাবে আঁকার চেষ্টা করি, এটা মনে করি যে উত্তর, এটা দক্ষিণ, উত্তরের এইদিকে থাকে পূর্ব, এইদিকে পশ্চিম। তাহলে আমরা যদি পূর্ব দিকে, দক্ষিণ দিকে 1 কিলোমিটার যাই, তারপর যদি পূর্ব দিকে 1 কিলোমিটার যাই, তারপর যদি উত্তর দিকে 1 কিলোমিটার যাই, তারপর আবার যদি পশ্চিম দিকে 1 কিলোমিটার যাই, তাহলে কি সেম বিন্দুতে আসা পসিবল। কিন্তু এইখানে কি বলছে, পরে আবার পশ্চিম দিকে 1 কিলোমিটারের কথা নাই, শুধু বলছে কি আমি দক্ষিণ দিকে 1 কিলোমিটার যাব, তারপর পূর্ব দিকে 1 কিলোমিটার যাব, তারপর উত্তর দিকে 1 কিলোমিটার যাব, তাতেই নাকি এই জায়গায় চলে আসবো। তাহলে এটা কেমন কথা, এটা কি আসলে পসিবল কিনা? তাহলে হ্যাঁ, এইরকম জায়গা কি আসলে পৃথিবীতে আছে। এটা কোথায় আছে, এটা পৃথিবীর 2 মেরুতে আছে। পৃথিবীর কি 2 মেরুতে আছে। কিভাবে, তাহলে পৃথিবীর মেরুতে এই জায়গায় যদি একজন থাকে, তাহলে আমরা জানি পৃথিবীর এই দিকে উত্তর, এই দিকে নিচের দিকে দক্ষিণ, আর উপরের দিকে উত্তর। আর পেটে যদি আমরা হিসাব করি, তাহলে পেট বরাবর এই দিকে কি পূর্ব, আর এই দিকে কি পশ্চিম। এখন দেখো এটা এই দিকে কেউ, এখান থেকে যদি কেউ এই দিকে যায় তাহলে পূর্ব, এই দিকে গেলে কি পশ্চিম। তাহলে এখন দেখো আমরা যদি এইরকম করে হিসাব করি, যত পূর্ব পশ্চিম বড় এই দিকে যাচ্ছি আমরা, পূর্ব পশ্চিম বরাবর যে
পরিধিটা, এই পরিধিটা কিন্তু কমতে আছে। তাহলে এখান থেকে যদি আমরা যাত্রা শুরু করি, পূর্ব দিকে সম্পূর্ণ ঘুরে যদি আবার এখানে আসতে যাই, তাহলে মাত্র কতটুকু হবে? অনেক কয়েক হাজার লক্ষ কিলোমিটার হবে। অর্থাৎ পৃথিবীর পরিধি যত বেশি হবে তত কিলোমিটার হবে। কিন্তু মেরুতে এমন এক, মেরুতে কি খুব শুধু মেরু যে জাস্ট মেরুর উপর বসে আছে, সে তার ক্ষেত্রে পূর্ব এবং পশ্চিমের মধ্যে আসলে ডিস্টেন্সটা কত? নাই তো। বা সে যদি মেরুর এমন একটা জায়গায় থাকে যেখানে এই পূর্ব, যেখানকার পরিধিটা কত? মাত্র 1 কিলোমিটার। যেখানকার পরিধিটা মাত্র কয় কিলোমিটার? 1 কিলোমিটার। তাহলে যদি সে এই জায়গা থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার পশ্চিম দিকে যায়, তাহলে সে ঘুরে আবার কি একই জায়গায় চলে আসবে না? তাহলে সে একই জায়গায় চলে আসবে। তাহলে এইরকম একটা জায়গার ক্ষেত্রে কি হবে? যদি যদি আমি ছবিটা একটু ভালো করে আঁকি, তাহলে কি হবে? তাহলে তাহলে এইখানকার এই পরিধি যদি 1 কিলোমিটার হয়, তাহলে এখানে যদি সে থাকে, তাহলে প্রথমে সে দক্ষিণ দিকে 1 কিলোমিটার আসলে ভালো কথা, 1 কিলোমিটার। তারপর এরপর এখান থেকে সে যদি পূর্ব দিকে হাঁটা শুরু করে, তাহলে পূর্ব দিকে এর পেরিমিটারই তো আছে 1 কিলোমিটার, তাহলে সে পূর্ব দিকে 1 কিলোমিটার হাঁটলে ঘুরে তো কি আবার ওই পয়েন্টেই চলে আসবে। তারপর যদি আবার সে উত্তর দিকে ফিরে যায়, তাহলে কি আবার আগের পয়েন্টে চলে যাবে। তাহলে এটা শুধুমাত্র পৃথিবীর 2 মেরুতেই কি এটা পসিবল, যেখানে ওর পরিধিটাই হচ্ছে কত? 1 কিলোমিটার। আর পৃথিবীর উপরে হইলে এটা সম্ভব না, অন্য জায়গায় সমতলেও এটা সম্ভব না, এটা শুধু পৃথিবীর কি ওইরকম জায়গায় সম্ভব। এরপর আছে সমতরণের বেলায় দ্বিগুণ সময়ে কি দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি। তাহলে এখানে তো আমরা দেখছি দ্বিগুণ সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না, তার কারণ আমরা জানি সমতরণের ক্ষেত্রে গ্যালিলিওর যে তৃতীয় সূত্র করছি, তাহলে এইচ সমান আমরা কি করছি? টি স্কোয়ার। তাহলে সমান সময়ে অতিক্রান্ত দূরত্ব কি হয় কি তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ সময় যদি দ্বিগুণ হয়, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? 4 গুণ হবে। তাহলে সমতরণের বেলা দ্বিগুণ সময়ে আমরা দ্বিগুণ দূরত্ব অতিক্রম করি না, আমরা মূলত দূরত্ব অতিক্রম করি 4 গুণ। তারপর সমতরণের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কি তার সময়ের সমানুপাতিক, হাফ জিটি স্কোয়ার আছে। তাহলে সূত্রটা কি হবে? এইচ সমান কি ইউটি বাই এস সমান, যদি আমরা বলি এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এগুলো যদি 0 হয় বা ফিক্সড, এগুলো সব ফিক্সড মান যদি হয়, তাহলে এস কার সমানুপাতিক? টি স্কোয়ারের সমানুপাতিক। অর্থাৎ সময় যদি দ্বিগুণ হয়, তাহলে দূরত্ব হবে কত? 4 গুণ। তাহলে আশা করি এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো, আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। এরপর যদি এখানে আরো কিছু অঙ্ক দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমরা একটি গাড়ি তোমার স্কুল থেকে 40 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 40 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 30 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার পূর্ব দিকে গিয়েছে, তারপর 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে, তারপর 10 কিলোমিটার দক্ষিণ দিকে গিয়েছে। তাহলে গাড়িটি তোমার দিক থেকে কত দূরে আছে? তাহলে এটা বের করা খুব সহজ হবে। এটাকে যদি আমরা কি করি, জাস্ট উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যদি আমরা কি করি আঁকার চেষ্টা করি, তাহলেই কি হবে এই অঙ্কটা করা যাবে। তাহলে আমরা এখানেই রাফলি করার চেষ্টা করি। তাহলে এইটা মনে করি স্কুল। তাহলে গাড়ি স্কুল থেকে 40 কিলোমিটার, আমরা আগে দিক ঠিক করে নিই। এইটা উত্তর, নিচের দিকে দক্ষিণ, এইদিকে পূর্ব, এইদিকে পশ্চিম। তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে পূর্ব দিকে 40 কিলোমিটার গিয়েছে, তাহলে এখানে কত ধরি নেই, এটা কত 40 কিলোমিটার। তারপর উত্তর দিকে আবার 40, তাহলে উত্তর দিকে এখানে 40। তারপর পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকে 30, তাহলে এইখান থেকে
এটা হচ্ছে কত 30, এইটুকু কিন্তু 10 আছে। তারপর দক্ষিণ দিকে আবার 30 কিলোমিটার আসছে। দক্ষিণ কোন দিকে? নিচের দিকে। তাহলে এটা কিন্তু 40 ছিল, কিন্তু যদি 30 আসে তাহলে এখানে 10 বাকি থাকবে। তাহলে এইটুকু হবে কত 30 হবে। তার কারণ এদিকে 40 গিয়েছিল কিন্তু ফিরে আসছে কত 30। দক্ষিণ দিকে 30 গেছে, এরপর 20 কিলোমিটার গেছে পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে এটা কিন্তু 30 ছিল, এই মানটা কিন্তু 30, তাহলে গেছে মাত্র কত 20 গেছে। তার মানে এখানে কিন্তু আরো কি 10 রয়ে গেল। ঠিক আছে, তাহলে পুরাটা কিন্তু এখানে কিন্তু আসবে না, তাহলে এইখানে। তারপর আবার 20 কিলোমিটার উত্তর দিকে গিয়েছে। তাহলে এই ডিস্টেন্সটা কত 30 কিলোমিটার উত্তর দিকে। এইটা কিন্তু 30 কিলোমিটার আসছিল, কিন্তু যাওয়ার সময় সে 30 কিলোমিটার যায়নি। যাওয়ার সময় সে গিয়েছে কত 20 কিলোমিটার। তাহলে এইটা কত 20, তাহলে এখানে লিখি 20। তাহলে সে 20 কিলোমিটার গেছে। তাহলে তার পজিশনটা এখন কোথায়? এইখানে। এরপর 10 কিলোমিটার পশ্চিম দিকে গিয়েছে। এরপর কত কিলোমিটার? 10 কিলোমিটার পশ্চিমে। তাহলে এই ডিস্টেন্সটা কত মেইনলি বলেন দেখি? 30 থেকে এইটুকু কিন্তু 20, এইদিকে যে 20 ছিল, তাহলে এইদিকে সে এবার গেছে কত 10, তাহলে আরো 10 কি আছে বাকি আছে 10 কিলোমিটার। তারপর দক্ষিণ দিকে আবার 10 কিলোমিটার আসছে। তাহলে এবার কিন্তু এই ডিস্টেন্সটা কত 20, তাহলে সে কি এখানে আসছে কত এইটুকু 10। তাহলে এই জায়গায় আছে। তাহলে সে কোথায় আছে এখন? এই মিডল পয়েন্টে আছে। তাহলে এখন তোমার দিক থেকে কত দূরে আছে, তাহলে এই জায়গা থেকে তাহলে ডিস্টেন্সটা কত হবে? এই যে এইটা হবে কি তার ডিস্টেন্স। এই ডিস্টেন্স যদি হিসাব করি তাহলে আমাদেরকে কি লাগবে? এই দূরত্বটা লাগবে আর এই দূরত্বটা লাগবে। তাহলে এই দূরত্ব কত হবে আর এই দূরত্ব কত হবে, তাহলে আমরা এইটা হিসাব করতে পারবো। তাহলে এই ডিস্টেন্সটা কত ছিল? তাহলে এখানে কিন্তু 20, তাহলে প্রত্যেকটা এখানে 10, এখানে 10, এখানে 10, এখানে 10, 4 10 কিন্তু 40 ভাগে ভাগ হয়ে গেছে এখানে। তাহলে এই ডিস্টেন্সটা হবে কত এখানে 20, এই ডিস্টেন্সটা হবে কত 20। একইভাবে এটাও প্রত্যেকটা অংশই কি হয়ে গেছে 10 10 ভাগে 10 10 করে ভাগে। তাহলে এটাও কি হবে? এইটুকু অংশ 10, এইটুকু অংশ 10, এইটুকু 10, ওইটুকু 10। তাহলে এইটুকু হবে কত 20। তাহলে এটাও তাহলে তাহলে এই বরাবরও কি হবে 20 হবে, আবার এই বরাবরও ডিস্টেন্সটা কত হবে 20 হবে। তাহলে 20, তাহলে এটাকে তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ 10, অতিভুজটা বের করবো আমরা, ভূমিও 20, লম্ব 20। তাহলে এখানে ডিস্টেন্সটা হবে কত 20 স্কোয়ার যোগ 20 স্কোয়ার। তো এটা যা মান হবে সেটাই 400 400 800 রুট ওভার 800। যাই হোক, এটা হিসাব করে যা হবে সেটাই হবে গিয়ে ওই বাড়ি থেকে কত দূরে আছে তার মান। আশা করি এটা তোমরা সবাই বুঝতে পারছো। আমার সাথে সাথে যদি তোমরা খাতায় এঁকে নাও সুন্দর করে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এরপর আমরা যদি যাই পরের অঙ্কে, কি বলছে যে বলছে যে চিত্র 2.11, 2.11 এই যে 2.11, চিত্রে 2.11 ওয়ে এ বি বি সি এবং সিডিতে কখন বেগ এবং ত্বরণ ধনাত্মক ঋণাত্মক শূন্য তা দেখাও। তাহলে ওয়ে এ বি বি সি এবং সিডিতে কখন বেগের মান ধনাত্মক ঋণাত্মক। তাহলে এখানে এখানে সময়ের সাথে সাথে বেগের মান দিয়েছে, তাহলে বেগের মান এখানে কি আস্তে আস্তে বাড়তেছে। তাহলে এখানে ত্বরণ কি ধনাত্মক ত্বরণ, তাহলে বেগের মান যদি আস্তে আস্তে বাড়ে, তাহলে ওই অংশকে বেগ কখন বেগ এবং ত্বরণ ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য। তাহলে বেগ তো এখানে ঋণাত্মক নাই, তার কারণ উপরের দিকে ধনাত্মক, বেগের মান কি নিচের দিকে ঋণাত্মক আছে। যাই হোক, তাহলে এই অংশে বেগের মান সব জায়গাতেই মূলত বেগের মান কি পজিটিভ। তাহলে আমরা যদি মেনলি ত্বরণের ক্ষেত্রে দেখি, তাহলে ওই অংশে ত্বরণের মান কি ধনাত্মক, এ বি অংশে কি সমত্বরণ হচ্ছে না, তাহলে এখানে বেগ বৃদ্ধি পাইতেছে কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে না, তাহলে কি এখানে অসমত্বরণ, এখানে
সমত্বরণ, আর এইখানে কিন্তু সমবেগ, তার কারণ এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর এই জায়গায় বেগের মান আস্তে আস্তে কমতেছে, কিন্তু একই হারে কমতেছে না, বাঁকা মানেই হচ্ছে অসম। তাহলে এখানে ত্বরণ আছে কিন্তু অসম ত্বরণ, কিন্তু ত্বরণ না, এটা মন্দন, তার কারণ বেগের মান আস্তে আস্তে কমতেছে। তাহলে এখানে হবে কি অসম মন্দন, তাহলে এখানে হবে অসম মন্দন। তাহলে এখানে ও এতে সমত্বরণ, এ বি তে হবে কি অসমত্বরণ, আর এখানে হবে কি বেগের মান একই আছে, এই জন্য এটা কি সমবেগ, আর এখানে বেগের মান আস্তে আস্তে কমতেছে, এই জন্য মন্দন, কিন্তু একই হারে কমতেছে না। খাড়া দাগ হইলে কি হইতো সমমন্দন হইতো, কিন্তু যেহেতু বাঁকা এই জন্য কি অসম মন্দন। আশা করি এই প্রত্যেকটা জায়গায় আসলে আমরা কি বুঝতে পারছি। এবার বলছে ওয়াই অক্ষ যদি বেগ না হয়ে অবস্থান হইতো, তাহলে বেগ এবং ত্বরণের মান ও এ বি বিসি এবং সিডি তে কেমন হতো। তাহলে এই সেম লেখচিত্রটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে বলছে যে এটা যদি বেগ না হয়ে কি হইতো, এটা যদি স্মরণ হইতো তাহলে কি হইতো, তাহলে সময়ের সাথে স্মরণ বৃদ্ধি হচ্ছে, এখানে দূরত্বের পরিবর্তন কি একই হারে হচ্ছে, তখন সময়ের সাথে সময় ভাগ স্মরণ, স্মরণ ভাগ সময়, তাহলে এটাকে আমরা এখান থেকে পাবো কি বেগ। তাহলে মাথায় রাখতে হবে যখন বেগ ভার্সেস টি হবে, অর্থাৎ এইটাকে এটা দিয়ে ভাগ করবো আমরা, তাহলে এটা থেকে আমরা ত্বরণ পাই। তাহলে বেগ যখন থাকে, সময় যখন থাকে, ত্বরণ ত্বরণ পাওয়া যায়। আর যখন সময় আছে আর দূরত্ব বা স্মরণ আছে, সময় আছে, তখন আমরা ওখান থেকে পাই মেনলি কি ওখান থেকে আমরা তখন বেগ পাই। তাহলে এখানে একই হারে বাড়তেছে, তাহলে এখানে সমবেগ হবে, আর এইখানে স্মরণ, এখানেও বেগ হচ্ছে, কিন্তু এখানে একই হারে কি দূরত্বের পরিবর্তন হচ্ছে না, এই জন্য এখানে হবে কি অসম বেগ। আর এইখানে কি হচ্ছে, অবস্থানটা কি আছে সেম আছে, তার মানে এখানে স্থির, তাহলে এখানে বেগের মান কি শূন্য, ভি সমান কি শূন্য, এখানে বেগের মান শূন্য। আর এই জায়গায় হচ্ছে কি বস্তুটা আবার আস্তে আস্তে কি আছে নিজের দিকে কি ফিরে আসতেছে, এই জায়গার বেগের মান কি হবে, বেগ হবে ঋণাত্মক, বেগ হবে কি ঋণাত্মক। কেন ঋণাত্মক, তার কারণ বস্তুটা এবার কি করতেছে উল্টা দিকে কি আসতেছে ফিরে আসতেছে, উল্টা দিকে ফিরে আসলে বেগ কি হয় ঋণাত্মক হয়, অর্থাৎ এইখানে বস্তুটা যদি সামনের দিকে যায়, এখানে অবস্থান মানে দূরত্ব আস্তে আস্তে কি কমতেছে, মানে বিষয়টা হচ্ছে এইরকম, দূরত্ব আস্তে আস্তে বাড়া মানে কি এখানে ছিল সে এই দিকে যাচ্ছে, তার মানে বেগ যদি এইদিকে ধনাত্মক হয়, এবার আস্তে আস্তে দূরত্বটা কি কমতেছে, কমা মানে কি ছিল এখানে, তার মানে সে এই দিকে আসতেছে, তাহলে বেগ কি হয়ে গেল ঋণাত্মক হয়ে গেল। তাহলে এই জায়গায় বেগ ঋণাত্মক, কিন্তু একই হারে যেহেতু না, এই জন্য কি বাঁকা আছে, এই জন্য কি অসম, তাহলে এখানে অসম বেগ কিন্তু ঋণাত্মক। আশা করি এই জিনিসগুলো কি তোমরা বুঝতে পারছো। এরপর কি বলছে, একটি গাড়ি 30 কিলোমিটার/আওয়ার এবং বেগ এবং 1 মিনিট পর গাড়িটির গতিবেগ সমত্বরণে বেরিয়ে হলো 50 কিলোমিটার/আওয়ার, এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে এই অঙ্কটা করা খুবই ইজি হবে। তাহলে এখানে জাস্ট আমি বলে দেব যে কিভাবে অঙ্কটা করা যায়। তাহলে এখানে আদি বেগ ইউ সমান দেওয়া আছে কি 30 কিলোমিটার/আওয়ার, এটাকে যদি আমরা 3.6 দিয়ে ভাগ দিই তাহলে কি পাওয়া যাবে মিটার/সেকেন্ড পাওয়া যাবে। আর টাইমের মান দেওয়া আছে এখানে কত 1 মিনিট, 1 মিনিট মানে হচ্ছে কত 60 সেকেন্ড। আর সমতরণ, অবশ্যই সমতরণ ছাড়া অঙ্ক হবে না তোমাদের। তাহলে তার সমতরণে বেগ বেড়ে শেষ বেগ বেগ বৃদ্ধি হয়েছে 50 কিলোমিটার/আওয়ার, তাহলে এটাকে মিটার/সেকেন্ড যদি আমরা করি তাহলে 3.6 দিয়ে ভাগ দিব, তাহলে এত মিটার/সেকেন্ড। এই সময়ে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হয়েছে, তাহলে আমরা এখানে বের করব কি এইচ বের করবো, কি বের করবো এইচ। তাহলে এখানে কোন সূত্র দিয়ে আমরা করব, তাহলে এখানে সূত্র আমরা এই সূত্র দুই ভাবে করতে পারি। তাহলে প্রথমে আমাদের এই সূত্র আছে, গড় বেগের যে সূত্রটা আছে ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এই মানগুলো এখানে বসাই দিলেই কি হবে অতিক্রান্ত দূরত্ব হবে। অথবা আমরা আরেক ভাবে করতে পারি, প্রথমে এ এর মান বের করে নিতে পারি, এ সমান কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি, এখান থেকে এ এর মান বের করে সেই এ এর মান কোথায় বসাইতে পারি
এইখানে বসাই দিতে পারি। কোথায় বসাই দিতে পারি? এই জায়গাতে বসাই দিতে পারি। এস সমান কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে এর মান বের করি, এখানে বসাই দিলেও হবে, অথবা আমরা যদি চাই সরাসরি এই সূত্র দিয়েও কি করা যাবে, অঙ্কটা করা যাবে। এরপর কি বলছে? তুমি 10 মিটার পার সেকেন্ড বেগে একটি বল আকাশে খাড়াভাবে ছুড়ে দিয়েছ। সেটা কতক্ষণে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে? সেই বিন্দুর উচ্চতা কত? সেই বিন্দুর উচ্চতা কত সেটা আমরা কি একটু আগেই দেখাইছি। সেটা পড়িয়েছিল যে সর্বোচ্চ বিন্দুর উচ্চতা বের করার সূত্র আছে এইচ সমান কি ইউ স্কোয়ার বাই টোয়াইস জি। এবং কিভাবে আসছে সেটা আমরা কি দেখিয়েছি। এবার আমরা সর্বোচ্চ উচ্চতায় ওঠার টাইমটা দেখব, এটা কিভাবে বের করা যায়। তো একইভাবে আমরা আগের মতো করেই হিসাব শুরু করব। সেটা হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতার কথা বলতে, তাহলে এখানে আদিবেগ, তাহলে আদিবেগের একটা মান আছে। সর্বোচ্চ উচ্চতা বলছে, তার মানে শেষ বেগ কি 0, আর জি তো দেওয়াই আছে, জি 9.8। আর এবার আমরা এর আগে আমরা বের করেছিলাম এইচ, এবার বের করবো টি। তাহলে এইটা দিয়ে সূত্র কি আছে? সূত্র আছে ভি সমান কি ইউ মাইনাস জিটি। কেন? তার মানে এবার উপরে উঠাচ্ছে, তাহলে জি টি সমান কি হবে? ভি মাইনাস ইউ, অথবা টি সমান কি হবে? ভি মাইনাস ইউ মাইনাস ভি, ভি মাইনাস ইউ না, এটা হবে কি ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ইউ প্লাস জিটি, তাহলে জিটি সমান হবে কি এখানে মাইনাস, উপরের দিকে উঠলে মাইনাস, তাহলে হবে কি ইউ মাইনাস ভি। তাহলে ভি এর মান তো 0, তাহলে টি সমান কি হবে ইউ মাইনাস ভি বাই জি সমান ইউ ডিভাইডেড বাই জি। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়। তাহলে এখানে আমরা শর্টকাট হিসেবে এটা ব্যবহার করতে পারি। সৃজনশীলে আসলে আমরা এইভাবে ভেঙ্গে ভেঙ্গে করব, আর শর্টকাটে আসলে ইউ বাই জি এই মানটা কি করবো বসাই দেবো। বাই দ্য ওয়ে, উঠতে অনেক সময় বিচরণ কাল চাই, উঠতে এবং নামতে কত সময়, তাহলে উঠতে যত সময় নামতেও তত সময়ই হবে। তখন সূত্র হবে কি এর 2 গুণ টি ইউ বাই জি। তাহলে যখন এটাকে বড় টি বলা হয়, তাহলে এটাকে বলা হয় বিচরণ কাল। কি কাল? বিচরণ কাল। তাহলে এই শর্টকাট গুলো মাথায় রাখা যেতে পারে। তাহলে এইভাবে দুইভাবে এই অঙ্কটা করা যাবে, উচ্চতাও বের করা যাবে, আবার কতক্ষণ সেই সময়টাও বের করা যাবে। এরপর হচ্ছে সঠিক উত্তরটির পাশে তীর চিহ্ন দাও। ত্বরণের একক কোনটি? ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ, তাহলে এটা কিভাবে আসলো? ত্বরণ সমান আমরা কি জানি বেগ ভাগ সময়। তাহলে আবার বেগ সমান আবার কি জানি দূরত্ব ভাগ সময়। তাহলে অথবা বেগের একক আমরা জানি মিটার পার সেকেন্ড, তার আবার সেকেন্ড, তাহলে 2টা মিটার পার সেকেন্ড। কয়টা? 2টা। ঠিক আছে। আর এটাকে যদি আমরা যদি আমরা এই ভাগ চিহ্নটা না দিই, তাহলে উপরে তুলে দিই, তাহলে এটা ইনভার্স 1। এগুলো আগেও আমি দেখাইছি। ঘড়ির কাঁটার গতি কিরকম গতি? তাহলে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। ঘড়ির কাঁটার গতি কি পর্যাবৃত্ত গতি। এটা কিন্তু ঘূর্ণন গতিও, তাহলে ঘূর্ণন গতি কিন্তু অপশনে নাই। তখন আমরা জানি ঘূর্ণন গতিও কি এক ধরনের পর্যাবৃত্ত গতি। স্পন্দন গতিও পর্যাবৃত্ত গতি। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কিসের সমানুপাতিক? তাহলে আমরা এটা গ্যালিলিওর তৃতীয় সূত্রে দেখলাম। তাহলে এইচ সমান কি ইউটি প্লাস, এটা দেখাইছি আমি, হাফ জিটি স্কোয়ার। এগুলো যদি সব কি হয় ফিক্সড হয়, তাহলে দূরত্ব শুধু কার উপর নির্ভর করে? টি স্কোয়ার। তাহলে জি এইচ সমানুপাতিক টি স্কোয়ার। তাহলে গ্যালিলিওর তৃতীয় যে সূত্রটা সেটাই এখানে দিয়েছে, যে যে দূরত্ব অতিক্রম করে তা হচ্ছে ওই সময়ের বর্গের সমানুপাতিক। আর বেগটা হচ্ছে কি, যদি বেগের কথা বলি, তাহলে বেগ কিন্তু কি সময়ের সমানুপাতিক। তাহলে ভি সমান ইউ প্লাস জিটি। এগুলো যদি ফিক্সড হয়, টি শুধু টি, তাহলে ভি প্রপোর্শনাল টি। তাহলে এইভাবে, তাহলে বেগ হচ্ছে সময়ের সমানুপাতিক সমতরণের ক্ষেত্রে, সেটা নিক্ষিপ্ত যেহেতু, আর
দূরত্ব হচ্ছে সময়ের বর্গের সমানুপাতিক। একটি স্থির অবস্থান থেকে এ সমতরণে একটি বস্তু চলছে, নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত হয়? তাহলে আমরা জানি যে সমতরণের ক্ষেত্রে সূত্র কয়টা? এটা একটা সূত্র, গড় বেগ দিয়ে সূত্রটা করছে, ভি বার ইন্টু টি। তাহলে সমবেগ সমান গড় বেগ সমান আছে ভি প্লাস ইউ ডিভাইড বাই 2 ইন্টু কি টি। তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা কি সমতরণের জন্য, এটা 1 নম্বরটা রাইট। 2 নম্বর এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, কিন্তু এখানে স্কয়ারটা নাই, আর এস সমান ইউটি প্লাস তাহলে এখানে কি আছে ইউটি প্লাস এটি স্কয়ার, তাহলে এটাও হবে না, তাহলে এই দুইটাও কি রাইট, তাহলে শুধু হবে কি 1, তাহলে হাফ এটি স্কয়ার লিখে দাও, ঠিক আছে। এরপর বলছে 2.12 চিত্রে সম বেগ এবং সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পরন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে? তাহলে মুক্তভাবে একটা বস্তু যখন পড়ে তখন তার বেগ কি আস্তে আস্তে বৃদ্ধি পায়, বেগ আস্তে আস্তে কি পায় বৃদ্ধি পায়, একই হারে বৃদ্ধি পায় নাকি কিভাবে বৃদ্ধি পায়? একই হারে বেগ বৃদ্ধি পায়, তাহলে একই হারে যখন বেগ বৃদ্ধি পায় তখন লেখচিত্র হবে কোনটা? এইটা, ঠিক আছে। এটা কি বলছে? মুক্তভাবে পরন্ত বস্তু। আবার যদি বলতো নিক্ষিপ্ত বস্তু, তো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়? বেগ একই হারে কমে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে বেগ একই হারে কি কমে, তখন লেখচিত্র হবে কি? তখন বেগের মান কি থাকে বেশি, একই হারে কমে, তাহলে এটা আস্তে আস্তে কি নিচের দিকে নামবে বেগের মান, তাহলে এটা হবে কি নিক্ষিপ্ত বস্তুর জন্য লেখচিত্র এটা, আর পরন্ত বস্তুর জন্য বেগ এবং সময়ের লেখচিত্র হবে এটা, ঠিক আছে। তার কারণ এখানে বেগের মান সমহারে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কমে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে সমহারে বাড়ে সময়ের সাথে, এই জন্য এরকম। এবার বলছে যে রাজীবরা সপরিবারে সিলেটের জাফলং বেড়াতে যাবার জন্য একটি মাইক্রোবাসে রওনা হলো। সে যাত্রার শুরু থেকে সিলেট যাওয়া পর্যন্ত প্রতি 5 মিনিট পর পর গাড়ির স্পিডোমিটার থেকে বেগের মান তথা দ্রুতি লিখে নিল। বেগের মান পেল যথাক্ষণে প্রতি ঘন্টায় এত এত এবং এত। তাহলে তাৎক্ষণিক দ্রুতি কি? তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে যদি সময়ে শূন্য সময়ের সাপেক্ষে, অর্থাৎ সময়ের মান যদি ক্ষুদ্র হয়, সহজ করে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে কোন বস্তুর অতিক্রান্ত দূরত্বকে ওই ক্ষুদ্র সময় দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সেটাকে তাৎক্ষণিক দ্রুতি বলা হয়, তাৎক্ষণিক দ্রুতি। তাহলে সেক্ষেত্রে এটাকে মানে অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, অর্থাৎ ডেল্টা এস ডিভাইড বাই ডেল্টা টি, অর্থাৎ টি এর মানটা খুব ছোট যদি হয়, ওই সময়ে সে যে দূরত্ব অতিক্রম করছে সেটাকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে যে বেগের মান পাওয়া যায় সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি, সেটাকে বলা হয় তাৎক্ষণিক দ্রুতি। আর বেগের ক্ষেত্রে এরকম ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে বস্তুর যে স্মরণ হয় সেই স্মরণকে ওই ক্ষুদ্র সময় দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে কি তাৎক্ষণিক বেগ। তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক বেগ দুইটাই, অর্থাৎ একই কথা, বেগ এবং দ্রুতি সংজ্ঞাটাই হবে, শুধু সময়টা হবে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। ওখানে ছিল যে কোনো সময়, আর এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ে বস্তুর অতিক্রান্ত দূরত্ব। বৃত্তাকার পথে গতিশীল বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। যেটা বলছি আমি, বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ হবে কেমন? কৌণিক ত্বরণ। কেন? এখানে বৃত্তাকার পথে যখন কোনো বস্তু যদি সমদ্রুতিতে চলে সেক্ষেত্রে তার বেগের মানের কোনো পরিবর্তন হবে না, কিন্তু দিকটা প্রতিনিয়ত পরিবর্তন হবে। তাহলে এখানে তার ত্বরণ হবে, কিন্তু মানের পরিবর্তনের কারণে দিকের পরিবর্তনের কারণে তার ত্বরণ হবে। তো এটাকেই আর একটু ব্যাখ্যা করে নিতে হবে। প্রথম 5 মিনিটে গাড়ির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে এই অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে কি হবে? প্রথম 5 মিনিট, তাহলে 5 মিনিট পর পর সে গাড়ির স্পিডোমিটার দেখছে। তাহলে প্রথমেই যখন সময় শূন্য ছিল, তারপর 5 মিনিট পর, তারপর এটা 10, তারপর এটা কি 15 মিনিট, 20 মিনিট পর, এটা কত 25 মিনিট পর, এটা কি 30 মিনিট পর। তাহলে প্রথম 5 মিনিটে তার, তাহলে বলছে প্রথম 5 মিনিটে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এখানে করতেই পারবো আদি বেগ কত তার,
যখন 5 মিনিটের শুরু, মানে যখন শুরু তখন তো প্রথমে তো একটা লিখছে, তারপর 5 মিনিট পর আবার লিখছে, তারপর এটা আছে 5 মিনিট। ঠিক আছে, এই স্প্যানটা আছে গেল 5 মিনিট। 5 মিনিট পর এটা পাইছে, 10 মিনিট পর এটা পাইছে, 15 মিনিট পর এটা, 20 মিনিট পর এটা। তাহলে প্রথম 5 মিনিট পর মানে এই স্প্যানটুকু। তাহলে এই প্রথম 5 মিনিটের শুরুতে আদিবেগ কত? 18 ভাগ 3.6, যেহেতু কিলোমিটার পার আওয়ারে আছে, হ্যাঁ প্রতি ঘন্টায়। আর 5 মিনিট শেষে বেগ আছে তার কত? 36 ডিভাইডেড বাই 3.6। তাহলে দুইটাই ভাগ করলে যা হবে, এখানে মনে হয় হবে 20, যা হবে তাই আর কি, তোমার হিসাব করবা। তাহলে অতিক্রান্ত, তাহলে আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, টাইমও কি দেওয়া আছে। তাহলে অঙ্কটা কিভাবে হবে? ওই যে সূত্র, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু কি টি, এই সূত্র দিয়ে অতিক্রান্ত দূরত্ব কি হবে? বের হবে। টি এর মান, সরি টি এর মান 5, টি আমি হট দিয়েছি, টি এর মান হইতো কত? 5 মিটার, 5 মিনিট সমান আছে 5 গুণন 60 সেকেন্ড। টি এর মান এইটা বসাই দিতে হবে, আমি ভুল করে ওখানে হট চিহ্ন দিয়েছিলাম, এটা এস সমান হট হবে। এরপর হচ্ছে কি, সংগৃহীত উপাত্ত দিয়ে বেগ, সময়, লেখচিত্র অঙ্কন করা। তাহলে এটা তো লেখচিত্র অঙ্কন করা কি খুবই সহজ। তাহলে এখানে 5 সেকেন্ড, 5 মিনিট, 5 মিনিট পর আমরা নিব। তাহলে প্রতি 5 মিনিটে, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, বেগের মান এখানে যদি আমরা 5 মিনিটে রাখি, 20, 25-এ যদি রাখি, তাহলে এই জায়গাতে আমরা বেগের মানটা কি করতে পারি? মিটার পার মিনিট করতে পারি, বা কিলোমিটার পার মিনিট করে নিতে পারি। ঠিক আছে, প্রতি মিনিটে কত দূর যায়, তার কারণে এখানে বেগের মানটা কিসে আছে, যেহেতু কিলোমিটার পার আওয়ার, আমরা এটা করবো না, আমরা সেকেন্ড দিয়েই করবো। তাহলে সেকেন্ড দিয়ে যদি আমরা করি, মিটার পার সেকেন্ড, প্রত্যেকটা বেগকেই কি, এগুলো প্রত্যেকটাকেই আমরা কি 3.6 দিয়ে কি করবো? ভাগ করবো। 3.6 দিয়ে ভাগ করি, যে মিটার পার সেকেন্ড পাবো। আর এইখানে আমরা কি করব, সময়টাকে 5 মিনিট, প্রত্যেকটাকে 60 দিয়ে গুণ করব। প্রত্যেককে 60 দিয়ে গুণ করলে যত সেকেন্ড হয় আমরা তত সেকেন্ডই লিখবো। অথবা আমরা এইখানে মিনিটই রেখে দেই, আচ্ছা এখানে মিনিটই থাক, এখানে মিনিটই থাক, আর এগুলোকে আমরা মিটার পার সেকেন্ড করবো প্রত্যেকটাকেই। প্রত্যেকটাকে মিনিট, মিটার পার সেকেন্ড, এটা কত হবে? এটা 20 হবে। 20 হবে না, 18কে 3.6 দিয়ে যদি আমরা ভাগ দিই, 5 হবে। তাহলে এটা হবে কত? আমি রাফ করি, তাহলে এটা এখান থেকে 3.6 দিয়ে এটাকে হবে 5, এটা হবে 10, আর এটা কত হবে? এটা 10 হবে, এটা 54কে ভাগ দিলে হবে 54 ভাগ 3.6, তাহলে এটা হবে 15, তাহলে এটাও 15, এটাও 15, এটাও 15, আর তারপর এটার জন্য হবে 10, তারপর এটার জন্য আবার কি 5। তাহলে আমরা যদি এখানে লেখচিত্র আঁকি, তাহলে খুবই লেখচিত্র ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখি এটা 5, 10, 15 যদি নেই, তাহলে প্রথম 5 সেকেন্ড পর তার বেগ কত? প্রথমে প্রথমেই কি ছিল? প্রথমেই 5 ছিল, প্রথমেই ছিল 5, জিরো সময়, যখন যখন সময় জিরো তখন তার বেগ কত? 5। তারপর 5 সেকেন্ড পর তার বেগ কত? এইটা আছে, এটা মনে করো হচ্ছে 5, এটা 10, এটা কত? 15। তাহলে 5 সেকেন্ড পর তার বেগ কত? 10। তারপর 10 সেকেন্ড পর বেগ কত? 5 সেকেন্ড, 5 সেকেন্ড পরই, হ্যাঁ এটা আছে 0 সেকেন্ড, এটা আছে 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর তার বেগ কত? 10। তারপর 15 সেকেন্ড পর তার বেগ কত? 0 সেকেন্ডে তার বেগ 5, 5 সেকেন্ডে 10, এইখানে হ্যাঁ, তাহলে আমি এখানে এটা এখানে লিখে নিই, এটা নিলে ভুল আছে। 0 সেকেন্ড, এটা 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড,
এটা 15 সেকেন্ড, এটা 20 সেকেন্ড, এটা 25 সেকেন্ড, আর এগুলো নিচে লিখছি 25 সেকেন্ড আর 30 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পর বেগ 10, আর 10 সেকেন্ড পর বেগ কত আবার, এই যে এটা যদি নেই, এই যে এখানে 15, তারপর 15তেও 15, 20 সেকেন্ড পরেও 15, কিন্তু এটা 25 আর এটা 30। তাহলে 25 সেকেন্ড পর বেগ কত হয়ে গেছে আবার 10, আর 30 সেকেন্ড পর বেগ তারপর আবার হয়ে গেছে কত, 5। তাহলে আমরা দেখব যে এইখানে 0 থেকে 5 থেকে 10 থেকে 15 একইভাবে বেগ বাড়ছে, বাড়তে বাড়তে এখানে সমবেগ গেছে, সমবেগে আবার এখানে কি মানে আমরা যদি আঁকি তাহলে এইরকম হবে আর কি, 30 সেকেন্ডে এখানে মানে সোজা লাইন হবে আর কি, এখানে হবে আর এখানে হবে। তাহলে এইভাবে যদি তোমরা লেখচিত্র রাখো তাহলে লেখচিত্রে কি পাবা, এখানে একটা সরল রেখা পাবা আর এখানে একটা পাবা। তাহলে এখানে সমবেগ, তাহলে এখানে কি হয়েছে, সমবেগ না, এই জায়গাতে তার কি ত্বরণ হয়েছে, এখানে তার সম ত্বরণ। তবে এই জায়গায় সমবেগ, অর্থাৎ প্রত্যেক জায়গায় 15 করে, আর এই জায়গায় তার আবার কি সম মন্দন হয়েছে 18। তাহলে এখানে নিচে নামবে না, এখানে এইটুকু ফাঁকা থাকবে, এটুকু কি দেখবে ফাঁকা থাকবে, কারণ বেগ তো তার কি হয় নাই, 0 হয় নাই। তাহলে এইরকম হবে লেখচিত্রটা, লেখচিত্রটা এখানে কি থাকবে, একটুখানি ফাঁকা থাকবে। এটা 25, এটা 30, 30 যদি 5 হয় তাহলে এইরকম এইরকম হবে লেখচিত্রটা। তো এই গেল। তারপর আমরা যদি পরেরটাকে দেখি, পরেরটাকে আছে কি, 2 গ্রাম ভরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় রয়েছে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি ও টি সময় অতিক্রান্ত দূরত্ব এস, বস্তুটির গতির অবস্থা নিচে টেবিলে দেওয়া হলো। তাহলে এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর কি দেওয়া আছে, আদি বেগ দেওয়া আছে, শেষ বেগ দেওয়া আছে, সময় দেওয়া আছে, টি অতিক্রান্ত দূরত্ব দেওয়া নেই, ত্বরণ দেওয়া নেই, আর এখানে আরেকটা বস্তু সবই দেওয়া আছে। তাহলে ত্বরণের সংজ্ঞা লেখো। ত্বরণ আমরা কি জানি, যে একক সময়ে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। তো সুষম ত্বরণ আমরা কাকে বলি, যদি কোনো বস্তুর চলার পথে প্রতি একক সময়ে বেগ বৃদ্ধির হার একই রকম হয়, তখন সেটাকে আমরা সুষম ত্বরণ বলি। এখন যখন একটা বস্তু পৃথিবীর দিকে পড়ে, অভিকর্ষের প্রভাবে পড়ে, তখন তার বেগ প্রতি সেকেন্ডে কি 9.8 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পারে, অর্থাৎ প্রতি সেকেন্ডে এই পরিমাণ বেগ বাড়ে, অর্থাৎ একই হারে কি বেগ বাড়তে থাকে। তো এই জন্য এটাকে সুষম ত্বরণ। সুষম ত্বরণের সংজ্ঞা অনুযায়ী আর অভিকর্ষ ত্বরণের বাস্তবতা এই দুইটাই কি সেম, এই কারণেই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণের উদাহরণ। টেবিলের 1 নং ঘটনায় এস এর মান হিসাব করো। তাহলে এখানে এস এর মান হিসাব করা খুবই সহজ। তাহলে এখানে এস ও বের করা যাবে, ইউ বের করা যাবে। কিভাবে, এখানে একই সেম সূত্রই, যেহেতু সমত্বরণের ক্ষেত্রে, তাহলে সূত্র আছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু কি টি দিয়ে বের করা যাবে। তাহলে এখানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে এস কি হবে, ইজিলি বের হবে। এবার গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে তোমার মন্তব্য করো। এখন 2 নম্বর ঘটনাটা যদি আমরা মন্তব্য করি, তাহলে আমরা যদি দেখি যে 2 গ্রাম ভরের একটি বস্তু এই ত্বরণে চলমান রয়েছে, আদি বেগ এ ভি ইউ টি এবং অতিক্রান্ত দূরত্ব এস, বস্তুটির গতি অবস্থা নিচে। এখন বলা আছে যে যেহেতু দুইটা বস্তুই কি আছে, সমত্বরণে আছে, তাহলে আমরা এখানে চেক করব যে যদি বস্তুটার সমত্বরণের মান দেওয়া আছে কি 3, আর আদি বেগ শেষ বেগ এগুলো, অতিক্রান্ত দূরত্ব আমরা চেক করে দেখবো 44 হয় কিনা। যদি হয় তাহলেই আমরা কি বলবো যে 2 নম্বর ঘটনাটা কি আসলে ঠিক আছে কি না। তাহলে আমরা আগের মতো করি এস সমান কি ইউ এর মান, তাহলে আমরা এস সমান ইউটি প্লাস হাফ ডি স্কোয়ার, যে এই সূত্রটা সেইটা দিয়ে করি। যদি মেলে তাহলে বুঝবো যে
ঠিক আছে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত? 10, ইউ এর মান 5, ইউ এর মান কত? ইউ এর মান 5, টি এর মান কত? 4 প্লাস হাফ গুণন এ এর মান 3 আর টি এর মান কত? 4 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা হিসাব করি তাহলে 4 বাসা 20 প্লাস এখানে 4 4 16, 16 কে যদি 2 দিয়ে ভাগ দেয় 8, 3 8 24, তাহলে এখানে 44। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে আদিবেগ, তাহলে আদিবেগ এবং ত্বরণ এটা ঠিক আছে। কিন্তু এবার আমরা দেখি শেষ বেগটা হিসাব করে দেখি। তাহলে শেষ বেগ যদি আমরা শেষ বেগ ভি ঠিক আছে কিনা, মানে ইউ প্লাস এটি। তাহলে ইউ প্লাস এটির ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ইউ এর মান কত? 5, ইউ এর মান 5 প্লাস এ এর মান কত? 3 ইন্টু 4। তাহলে 5 3 4, 5 যোগ 3 4 12 সমান 17। তাহলে তার মানে বুঝলাম আমরা কি, ত্বরণের মান যদি আমরা এ ধরি সেক্ষেত্রে দূরত্বটা ঠিক আছে, বাট বেগ কি নেই, ঠিক নাই, বেগটা ঠিক নাই। তাহলে এই ত্বরণের মানটা যদি আমরা ফিক্সড ধরি 3 ধরি তাহলে বেগটা কি আছে? ভুল আছে। অথবা উল্টা ভাবে তাহলে আমরা এইভাবে করি, এই বেগটা ধরেই যদি হিসাব করি তখন হয়তো কি ত্বরণটা ভিন্ন আসবে। তার মানে কি এখানে বেগের মান এই ত্বরণ ধরলে দূরত্ব কি আছে? ঠিক আছে, বেগ ঠিক নেই। আবার যদি আমরা এই অন্যভাবে হিসাব করি তখন দেখা যাবে যে মানে যে কোনো তিনটা যদি আমরা 4টা যদি এখানে মোট কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টাই, 5টার মধ্যে যে কোনো তিনটাকে যদি নেই তাহলে একটা সঠিক হইলে আরেকটা কি হবে? ভুল হবে। তো আমরা এটাকে ঠিক ধরলাম, ঠিক ধরে দূরত্ব এবং শেষ বেগ দেখালাম। তাহলে এটা যদি ঠিক থাকে তাহলে বেগটা কি নেই, শেষ বেগটা ঠিক নাই। তাহলে এটা হলো গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করলাম। তাহলে আমরা যেটা করলাম, গতির যে পুরো অধ্যায়টা কি করলাম এখানে শেষ করে দিলাম, এ টু জেড আমরা কোনো বাকি রাখি নাই। তো আশা করি এটা তোমাদের কাজে দিবে। আর এই অধ্যায়ের অন্যান্য যে অঙ্কগুলো আছে এবং কনসেপ্টগুলো আরো ডিটেলস যখন যদি তোমরা জানতে চাও তাহলে আমার যে চ্যানেল আছে ওইখানে আমি প্রত্যেকটা জিনিস কি করছি বিস্তারিতভাবে ব্যাখ্যা করছি। তাহলে তোমরা কি করতে পারবা, ওইখানে দেখে নিতে পারো। ওখানে বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন, তারপর এমসিকিউ, শর্টকাট যা কিছু আছে সব কি করা আছে ওইখানে করে দেওয়া আছে। ডিসক্রিপশন বক্সে ওটার লিঙ্ক অবশ্যই দেওয়া থাকবে। তো আশা করি তোমরা ওখানে দেখবা। তো আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।